ফার্স্ট নেম। অথবা আমি এক কাজ করি, একটা ফলের বাক্স বানাই, ধরুন অথবা ফ্রুট। না, এক কাজ করি, সিঙ্গেল বাক্সে সিঙ্গেল ভ্যালু। আচ্ছা ঠিক আছে, আমি একটা নাম দিয়ে ভ্যালু ভ্যালু ভেরিয়েবল বানাই। ধরুন ফার্স্ট নেম ইকুয়াল টু উইন্ডিল। এটা আমাদের কি হলো? এটা কিন্তু একটা ভেরিয়েবল, অর্থাৎ একটা বাক্স, এই যে ফার্স্ট নেম বলে বাক্স, তার মধ্যে আমার ভ্যালু কটা? একটা। তাহলে এটা কি? এটা একটা ভেরিয়েবল। যখন আমি এটাকে প্রিন্ট করব, দেখুন, যখন এটাকে আমি লক করব, কনসোল লক, তখন আমরা কি দেখবো? আমাদের এখানে একটাই ভ্যালু প্রিন্ট হবে, অর্থাৎ উইন্ডিল বলে জাস্ট এই ভ্যালুটাই প্রিন্ট হচ্ছে। এবার আপনি বলবেন স্যার তাহলে অ্যারে কোন দিক দিয়ে ডিফারেন্ট? তাহলে একটা অ্যারে বানানো যাক প্রথমে। তো আমরা প্রথমে যেমন করে আমরা ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা বানালাম, জাভাস্ক্রিপ্টে কিন্তু সেম ভাবে বানাতে হয়। জাভাস্ক্রিপ্টে মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আলাদা কোনো অর্ডার থাকে না যেখান থেকে আমরা আলাদাভাবে অ্যারে বানাই। একটা ভেরিয়েবলের মতোই কিন্তু অ্যারেটা বানানো হয়। এর পরবর্তীতে আপনারা আরো কিছু শিখবেন, যেখানে অ্যারে বানানোর কিন্তু আরো অনেক রকম পদ্ধতি আছে। বাট ফার্স্টে আমরা বেসিকটা দেখবো, অর্থাৎ ভেরিয়েবলের রূপে কি করে আমরা বানাতে পারি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে বেশি। তাহলে আমরা কি করবো? ধরুন এখানে আমরা একটা অ্যারে বানাচ্ছি নেমস বলে, অর্থাৎ নেমস মানে কি? এটা প্লুরালে আছে, অর্থাৎ যেটার মধ্যে মানে যেটাকে বলা হয় যে সংখ্যায় বেশি আছে, একের অধিক আছে। নেমস বলে আমরা বাক্স বানালাম। তো নামগুলি, অর্থাৎ এই যে নেমস বলে বানালাম, অর্থাৎ একটা বাক্সের মধ্যে নেমস বলে বাক্স, তার মধ্যে কি একটা নাম থাকবে না মাল্টিপল নাম থাকবে? অবশ্যই মাল্টিপল নাম থাকবে, কারণ বাক্সের নামই তো নেমস, অর্থাৎ মাল্টিপল নাম, একের অধিক নাম। সেরকমই আমরা এখানে একটা কি নেবো অ্যারে বানানোর জন্য? একটা কি ব্র্যাকেট ইউজ করা, একটুখানি আপনাদের কাছে শুনি। কোন ব্র্যাকেটটা ইউজ করা হয় অ্যারে বানানোর জন্য? একটুখানি বলুন দেখি, কোন ব্র্যাকেটটা আমরা ইউজ করি অ্যারে বানানোর জন্য? লিখুন লিখুন, সবাই লিখুন, যারা যারা মনে আছে, যাদের যাদের মনে আছে, কোন ব্র্যাকেটটা ইউজ করি? থার্ড ব্র্যাকেট। ওকে, থার্ড ব্র্যাকেট ইউজ করি, অথবা আমরা যে আমাদের যে চৌকো মতো ব্র্যাকেট থাকে সেটাকে আমরা ইউজ করি অ্যারে বানানোর জন্য। থার্ড ব্র্যাকেট, খুব সুন্দর, থ্যাংক ইউ। তাহলে থার্ড ব্র্যাকেট আমরা এখানে একটা নেব। থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট নিলাম, জাভাস্ক্রিপ্ট এখন এটাকে একটা অ্যারে হিসেবে ট্রিট করবে, অর্থাৎ এটা কিন্তু এখন আর কোনো ভেরিয়েবল নেই। যখনই আমরা ইকুয়াল টু দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দেবো, তখনই কিন্তু জাভাস্ক্রিপ্ট এটাকে একটা অ্যারে হিসেবে ট্রিট করবে। এটা আমরা দেখতে পারবো না, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ড বলতে জাভাস্ক্রিপ্টের যে ব্যাকএন্ড, যেখানে জাভাস্ক্রিপ্টের কোডটা কম্পাইল হয়, অথবা বলতে পারেন যে জাভাস্ক্রিপ্টের কোডের থেকে আউটপুট যখন আসে, যখনই সে দেখবে যে নেমস বলে ভেরিয়েবল ইকুয়াল টু দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তখনই নেমস এর মধ্যে কি থাকবে? নেমস একটা কিন্তু অ্যারে হয়ে যাবে তখন। এবার আপনি এখানে গিয়ে কিছু লিখুন, অর্থাৎ নেমস বলে রেখেছি, অর্থাৎ নামে একের অধিক নাম থাকবে। তার ধরুন আমি এখানে আপনাদের মধ্য থেকে কারোর একটা নাম তুলছি, ধরুন সূর্যকান্ত বাবু। আমি এখান থেকে সূর্যকান্ত মন্ডলটাকে তুললাম, এখানে আমি এটাকে কপি পেস্ট করলাম, একটা নাম হলো। কমা দিয়ে আরেকটা নাম তুলি, রবিউল বাবু, এনার নামটা এখানে চলে এসছে। এখানে এটাকে আমি কপি পেস্ট করবো আবার, কন্ট্রোল ভি। তাহলে একবার ভালো করে দেখুন, আমার কিন্তু একটা ভেরিয়েবলে মাল্টিপল নাম আছে। কমা দিয়ে আমি জাস্ট এটাকে রেখে দিয়েছি। এখান থেকে আরেকটা তোলা যাক, শুভদীপ বাবু, শুভদীপ বাবু, শুভদীপ সরকার। তো আমি আপনার নামটা তুলছি স্যার। তো এখান থেকে আরেকটা নাম আমি তুললাম, এখানে গিয়ে আমি শুভদীপ বাবুর নামটাকেও কমা দিয়ে কোটেশনের মধ্যে দিয়ে দেবো। এবার আপনি বলবেন স্যার কোটেশন কেন দিচ্ছেন? কারণ এগুলো তো সবার একটা স্ট্রিং, অর্থাৎ এগুলো কিন্তু একটা ইংলিশের অ্যালফাবেট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখনই আমরা অ্যালফাবেট ইউজ করবো, তখন আমাদের স্ট্রিং, অর্থাৎ এটাকে বলা হয় স্ট্রিং, যেটাকে আমাদের কোটেশনের মধ্যে রাখতে হয়। তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বোঝে? এটা একটা স্ট্রিং এবং এর মধ্যে কোনো ইংলিশের ক্যারেক্টার কিছু একটা আছে। ঠিক আছে, এবার আপনি, এটা একটা অ্যারে আমাদের তৈরি। এবার এটাকে যদি আমি কনসোল লগ করি, অর্থাৎ লগ করি, আবার লগ করে আমি কি প্রিন্ট করবো? নেমস, সরি নেমস, কারণ আমাদের অ্যারের নাম কি? নেমস। তো আমি এখানে নেমসটাকে যদি প্রিন্ট করি, ডিফারেন্সটা একবার বুঝুন তো, এখানে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা কি? এখানে দেখুন, আমি যখন একটা ভেরিয়েবল প্রিন্ট করেছিলাম, অর্থাৎ যে ফার্স্ট নেম বলে ভেরিয়েবলটা প্রিন্ট করেছিলাম, সেটার আউটপুট কি এলো? জাস্ট আমার নাম, যেটা আমার একটাই নাম ছিল। কিন্তু যেই আমি এখানে অ্যারেটাকে প্রিন্ট করলাম নেমস বলে, তখনই আমাদের কি এলো? তখনই আমাদের এই নামটার অ্যারে চলে আসলো, অর্থাৎ যেটা আমাদের যার মধ্যে আমাদের তিনটে নাম স্টোর করা আছে। একটা জিনিসের মধ্যে তিনটে নাম, অর্থাৎ একটা বাক্স, তার মধ্যে পরপর দেখুন তিনটে নাম আছে, সূর্যকান্ত মন্ডল, রবিউল এবং শুভদীপ বাবু। সূর্যকান্ত বাবু, রবিউল বাবু, শুভদীপ বাবু, তিনজনের নাম কিন্তু পরপর একটা বাক্সের মধ্যে আমাদের নামগুলো আমি রেখে দিয়েছি। তো এটা ভালো, নাকি আমাদের সিঙ্গেল যে ভেরিয়েবলের মধ্যে একটাই নাম রাখতে পারছিলাম সেটা ভালো? এবার আপনি বলবেন স্যার মাল্টিপল নাম রাখা যাচ্ছে মানে? অবশ্যই এটা ভালো। ভালো আমাদের দুটোই, কিন্তু দুটোর ইউজ কেস কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ দুটোকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। কোনো সময় আমরা শুধুমাত্র একটা নাম প্রিন্ট করার জন্য একটা অ্যারে বানাবো না, আমরা একটা নামের জন্য সবসময় একটা ভেরিয়েবল ইউজ করব। তো ভেরিয়েবল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যারেটাও সেরকম লেভেলেই ইম্পর্টেন্ট, কিন্তু অ্যারের ইউজ কেস, অর্থাৎ অ্যারে যেখানে যেখানে ইউজ করি
সেটা কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, তো এবার আমাদের ভ্যালুগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে, ভালো করে দেখুন। আমাদের কিন্তু নামগুলো পরপর দেখাচ্ছে, সূর্যকান্ত মন্ডল, রবিউল বাবু, শুভদীপ বাবু। তো এখানে আমরা এখানে এই যে অ্যারোটা দেখবেন, এখানে অ্যারো যাদের আসছে অ্যারোটাকে একবার ক্লিক করবেন, এখানে পরপর তিনটে নাম আপনারা দেখতে পারবেন। এবার আপনি বলবেন কি স্যার, এখানে যে 0, 1, 2 আসছে এগুলো কি? এখানে দেখুন 0 দিয়ে কোলান দিয়ে সূর্যকান্ত মন্ডলের বাবুর নাম লেখা আছে, তারপরে 1 দিয়ে রবিউল বাবুর নাম লেখা আছে, 2 দিয়ে শুভদীপ বাবুর নাম লেখা আছে। তো আপনি বলবেন স্যার এখানে 0, 1, 2 এটা কি? আমরা শুনে নিই, আমাদের যারা ক্লাস আগের বার করেছেন অর্থাৎ আগের গত দিনের ক্লাসে যারা ছিলেন, 0, 1, 2 এগুলো কি? তার কেউ বলুন দেখি। দাদা অ্যারে পিপিটি গুলো একবার দেখাবেন লাস্টে। এখানে আমি যেটা বললাম 0, 1, 2 বলে যে আমাদের এখানে আসছে, এই যে নাম্বার গুলো আসছে নামের পাশে, সেগুলোকে কি বলেছিলাম আমি গতদিন? মনে আছে? কারো কি মনে আছে দেখি? যারা যারা বললেন ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স। ইন্ডেক্স কিন্তু পারফেক্ট, ইন্ডেক্স বলে ওটাকে। অর্থাৎ ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্সিং আপনারা অনেক প্রজেক্টের ক্ষেত্রে করেছেন, কলেজের প্রজেক্ট হোক, স্কুলের প্রজেক্ট হোক, যেখানে কিন্তু একটা ইন্ডেক্স পেজ থাকতো, যেখানে আপনারা কোন পেজে কোন টাইটেল রয়েছে অর্থাৎ কোন পেজে কোন টপিক রয়েছে সেটা কিন্তু আপনারা পেজ নাম্বার দিয়ে দিয়ে লিখতেন। মনে আছে কিনা একটুখানি দেখি। আমরা যখন কলেজে অথবা বলতে পারেন স্কুলে যে প্রজেক্ট বানাতাম, যেটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট এখনকার যুগে, তো সেগুলো কিন্তু একটা ইন্ডেক্স পেজ থাকতো, যেখানে আমাদের পেজ নাম্বার তার সাথে সেই পেজের টপিকটা লেখা থাকতো। মনে আছে? তার পাশে স্যারেরা সিগনেচার করতেন যে এটা হ্যাঁ কমপ্লিট। মনে আছে কি? হ্যাঁ না লিখুন দেখি। সিরিয়াল নাম্বার বললে হবে না? অবশ্যই হবে, কিন্তু এটাকে ইন্ডেক্স কেন বলছি সেটা বলছি। ওটাকে একটা ইন্ডেক্স পেজ বলে। এখনো লিখছি স্যার, হ্যাঁ আমাদের কলেজ লাইফেও ছিল স্যার। ঠিক আছে, মনে আছে আশা করি। সেই ইন্ডেক্সিংটাই কিন্তু এখানে চলছে। অর্থাৎ দেখুন ভালো করে, এটাকে ভাবুন এইভাবে, 0 নাম্বার পেজ, অর্থাৎ অ্যারে শুরু হয় সবসময় 0 থেকে, কারণ নাম্বার সিস্টেম সবসময় 0 থেকে স্টার্ট হয়। 0 বলে কিন্তু একটা নাম্বার থাকে, তো 0 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 2 তে। অর্থাৎ 0 নাম্বার পেজে কে আছেন? সূর্যকান্ত মন্ডল। 1 নাম্বার পেজে কে আছেন? রবিউল বাবু। 2 নাম্বার পেজে কে আছে? শুভদীপ সরকার বাবু। ঠিক আছে, এটা কিন্তু অ্যারের ইন্ডেক্স, সেরকম করে একবার দেখে নিন ভালো করে। 0 পেজ, 1 পেজ, 2 পেজ। জাস্ট এই যে পেজের যে ইন্ডেক্সিং, সেম জিনিসটা কিন্তু অ্যারের মধ্যেও থাকে। এবার আপনাদের ধরুন এতগুলো নাম আছে, এতগুলো নামের মধ্যে থেকে আপনাদের জাস্ট একটা নাম প্রিন্ট করতে হবে। কার নামটা প্রিন্ট করা যায়? ধরুন আমি এখান থেকে রবিউল বাবুর নামটা চুজ করছি জাস্ট। আমরা ধরুন এই যে এতগুলো বাক্সের মধ্যে থেকে একটা নামকে বের করে নেব, একটা নামই আমি বের করব। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা দেখবো যে অ্যারের মধ্যে থেকে জাস্ট একটা ভ্যালু বের করার জন্য কি করতে পারি আমরা। এখানে রবিউল বাবুর ইন্ডেক্সিংটা কত আছে একটুখানি দেখে বলুন না আমাকে। আমি সবার কাছে জিজ্ঞেস করবো, এখানে যে রবিউল বাবু তার ইন্ডেক্সিংটা কত আছে একটু লিখুন চ্যাট বক্সে। রবিউল বাবুর ইন্ডেক্সিংটা কত আছে অ্যারের ভেতর? লিখুন লিখুন কুইকলি। 1 আছে, জানি আমরা, দেখেই বুঝতে পারছি, কারণ তার নামের পাশে 1 লেখা রয়েছে। ঠিক আছে, ওটা 1 যিনি বললেন বিদ্যুৎ বাবু 2 বললেন, ওটা 2 এর মানে সেকেন্ড প্লেসে আছে, ওটা 2 নাম্বার তার ইন্ডেক্স না, আমি জাস্ট ইন্ডেক্সটা জিজ্ঞেস করেছি। ঠিক আছে, যারা যারা বললেন 1 একদম ঠিক, যে যিনি বললেন বিদ্যুৎ বাবু বলেছেন 2, এটা তাহলে 2 হচ্ছে সেকেন্ড নাম্বারে আছেন, সেটাকে বলতেই পারেন। কিন্তু আমি জিজ্ঞেস করেছি যে ইন্ডেক্স কত, রবিউল বাবুর এখানে ইন্ডেক্সিংটা কত? 1 নাম্বার ইন্ডেক্সে তিনি আছেন। তো আমি নেমস বলে এই অ্যারেটাকে এবার আমি ইন্ডেক্স দিয়ে জাস্ট সেই ভ্যালুটাকে নিয়ে নেবো। আমি চাই কার নাম্বার, সরি কার নাম? রবিউল বাবুর নাম। তো আমি এখানে নেমস বলে যে অ্যারেটাকে প্রিন্ট করেছি, এটা এখানেই থাক। আমি আর একটা কনসোল লগ নিচ্ছি, ধরুন কনসোল লগ। এখান থেকে আমরা জাস্ট নেমস বলে অ্যারেটাকে নেব। নেওয়ার পরে আমরা একটা থার্ড ব্র্যাকেট দেবো। নেমস বলে অ্যারেটাকে নিলাম, পুরো নামটাকে তুললাম, তোলার পরে একটা থার্ড ব্র্যাকেট দেবো। এই যে থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আমাদের কি দিতে হয়? এর মধ্যে আমাদের ইন্ডেক্সটাকে প্রোভাইড করতে হয়। ইন্ডেক্স ভালো করে মনে রাখবেন। অ্যারের পরে যে থার্ড ব্র্যাকেট আমরা দিচ্ছি, এটা কিন্তু কিসের জন্য? অ্যারের ইন্ডেক্স থেকে ভ্যালুটাকে বের করে নেওয়ার জন্য। তো এখানে নেমস বলে অ্যারেটা আছে, এর মধ্যে জাস্ট আমি ইন্ডেক্স কত দেবো? আমি যেহেতু রবিউল বাবুর নামটা চাচ্ছি, তো আমি এখানে 1 লিখবো। নেমস ইন্ডেক্স অর্থাৎ থার্ড ব্র্যাকেট, তার মধ্যে আমাদের 1। এবার যখন এটাকে আমি সেভ করব, আউটপুট কি এলো ভালো করে দেখুন। কি এলো আউটপুট? যার নামটা আমি চেয়েছি তার নামটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। এবার আপনারা এখানে ট্রাই করুন। সেকেন্ড যেটা আমাদের ফার্স্ট নাম ছিল অর্থাৎ সূর্যকান্ত বাবু, তার নামটা চুজ করি। নেমস, আচ্ছা আপনাদের কাছে শুনি, যদি আমি সূর্যকান্ত বাবুর নামটা চাই, অর্থাৎ এখান থেকে সূর্যকান্ত বাবুর নামটা আমি চাইছি, তাহলে আমাদের কি লিখলে তার নামটা আমরা পাবো? একটুখানি বলুন দেখি।
কি এমন লিখবো যার জন্য তার নামটা আমার প্রিন্ট হবে? জাস্ট কি লিখতে হবে একটুখানি বলুন দেখি, কি লিখবো? আমি কিন্তু ইন্ডেক্স জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি কি লিখবো পুরোটা, ভালো করে দেখে বলুন পুরোটা কি লিখবো যার জন্য আমি তার নামটা একবার প্রিন্ট করলে কনসোল লগ করলে আমরা পেয়ে যাবো। এখানে দেখে বলুন কি লিখবো। কনসোল লগ নেমস 0, একদম ঠিক। আমরা নেমস বলে যে ভেরিয়েবল যে অ্যারেটা নিয়েছিলাম সেটার ভেতরে একটা থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে যদি লিখি 0, তাহলে কিন্তু আমাদের তার নামটা প্রিন্ট হয়ে চলে আসবে, হ্যাঁ কি না? শুনি দেখি আসবে কি আসবে না, একটু শুনে নি আপনাদের কাছে। ট্রু, ট্রু আসবে আশা করি। আমরা সবাই দেখতে পেয়েছি সেম জিনিস, সিম্পল জিনিস, তো আমরা সেটাই করবো। থ্যাংক ইউ যারা যারা বললেন, থ্যাংক ইউ। তো আমি এখানে সেম জিনিসটা করিনি, নেমস তারপরে একটা থার্ড ব্র্যাকেট তারপরে দেবো 0। 0 কেন দেবো? কারণ আমি ফার্স্ট ইন্ডেক্স যার আছে অর্থাৎ সূর্যকান্ত বাবু তার নামটা চুজ করছি এখানে। নেমস 0th ইন্ডেক্স, এটাকে বলা হয় 0th ইন্ডেক্স অর্থাৎ 0 নাম্বার। এখানে এটা কি বলবো? ফার্স্ট ইন্ডেক্স, তারপরে কি বলবো? সেকেন্ড ইন্ডেক্স, এরকম করে। তো 0th নাম্বারে যিনি আছেন তাকে আমরা যদি এরকম করে সেভ করি তার নামটা, দেখুন এখানে প্রিন্ট হয়ে গেছে, রবিউল বাবু, সূর্যকান্ত বাবু। এইভাবেই আপনারা সিম্পল, আমি এটাকে উপরে নিয়ে যাই, এইভাবেই সিম্পল আপনারা 3 নম্বর নামটাকে প্রিন্ট করে নিন। 3 নম্বর নামটাকে কিভাবে প্রিন্ট করবো? নেমস তারপরে সেকেন্ড ইন্ডেক্স অর্থাৎ 3 নাম্বার 0 1 2, থার্ড একদম লাস্ট কে আছেন? শুভদীপ বাবু। চলুন সেভ করি, এলো পরপর। প্রথমে আছে সূর্যকান্ত বাবু, তারপরে রবিউল বাবু, তারপরে শুভদীপ বাবু, তিনটে নাম পরপর চলে এলো। এবার আপনাদের কাছে কোশ্চেন, ধরুন এখানে 3টে নাম আমাদের আছে, কিন্তু আমরা 3টে নামের বদলে 100টা নাম এখানে রয়েছে, 100টা আমাদের নাম রয়েছে, তাহলে আমরা 100টা নাম এরকম করে কনসোল লগ করে করে কি প্রিন্ট করব, না কি ইউজ করেছিলাম আমরা একটু বলুন দেখি। যদি অ্যারের মধ্যে 100টা নাম থাকে তাহলে আমরা কি এইভাবে কনসোল লগ করে করে এক একটা নাম প্রিন্ট করব, না তার জন্য আমরা কি করব? সবার কাছে শুনি দেখি, 100টা নাম কি এভাবে কনসোল লগ করে প্রিন্ট করা পসিবল? সেটা বলুন একবার। পসিবল, অবশ্যই পসিবল, যাদের টাইম আছে প্রচুর তাদের তো অবশ্যই পসিবল, কিন্তু আমার হাতে টাইম নেই অত। আমি জাস্ট সিম্পল একটা লুপ চালাবো, লুপ চালিয়ে প্রত্যেকটা নাম আমি প্রিন্ট করাবো। এটা কিন্তু সব থেকে বেস্ট মেথড অ্যারে ইউজ করার। কিভাবে করবো চলুন দেখি। আমরা ইউজ করবো একটা ফর লুপ, যেটা আমরা অলরেডি ইউজ করেছি, সেটা ইউজ করে আমরা অ্যারের ভেতরের নামগুলো জাস্ট আমরা প্রিন্ট করাবো। এখানে আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। ওকে, আমরা অ্যারেটাকে ইউজ করে জাস্ট তার ভেতরে নামগুলো প্রিন্ট করাবো। আমি এখান থেকে আরো কিছু কিছু নাম তুলছি, ধরুন অনির্বাণ বাবুর নামটা তুলি আমি, অনির্বাণ কুন্ডু। সেভ করবো এটাকে, কন্ট্রোল সি, কোটেশন কন্ট্রোল ভি। এখানে আর কার নাম তোলা যায়? মধুমিতা ম্যামের নামটা তুলছি, সরি কি হলো এখানে, মধুমিতা ম্যামের নামটা তুললাম এখান থেকে। ওকে, এখান থেকে আরেকজনের নাম, এক সেকেন্ড, ক্লিপবোর্ডে হয়তো থাকবে তার নামটা, ক্লিপবোর্ড অনির্বাণ বাবু। ওকে, অনির্বাণ কুন্ডু। নেক্সট আর কার নাম তোলা যায়? সোনুবাবুর নামটা তুলি, এখান থেকে আমি সোনুবাবুর নামটা তুলে নিলাম, কন্ট্রোল ভি। তাহলে আমাদের এখানে কটা নাম আছে? পরপর আমি যদি গুনি তাহলে অনেকগুলোই নাম আছে, কিন্তু আমি গুনবো না। কেন গুনবো না স্যার? তার জন্য একটা মেথড আছে, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কিন্তু একটা সুন্দর একটা প্রপার্টি আছে, যার জন্য আমরা যেটা ইউজ করে অ্যারেটা কতটা লম্বা অর্থাৎ তার মধ্যে কতগুলো জিনিস আছে সেটা কিন্তু আমরা গুনে নিতে পারি একবারে। কিভাবে করব? আমরা জাস্ট করব কনসোল ডট লগ নেমস বলে অ্যারেটা ডট, নেমস এর পরে এই যে ডট দিলাম, ডটটাকে সবাই প্র্যাকটিস করুন, কারণ জাভাস্ক্রিপ্টে ডটের ইউজ কিন্তু সবথেকে বেশি। নেমস বলে অ্যারে ডট, এই যে ডটটা দিচ্ছি এটার মানে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন কেন। কারণ জাভাস্ক্রিপ্টে এই ডট দেওয়ার মানে হচ্ছে যে আরো ফার্দার কিছু মডিফিকেশন আমরা করতে পারি একটা সিঙ্গেল এলিমেন্টের উপরে, যেখানে আমাদের এখানে একটা অ্যারে রয়েছে। তো এই ডট দেওয়ার পরে আমরা কি প্রপার্টি ইউজ করেছিলাম, কেউ একটু যদি বলতে পারেন কি প্রপার্টি ইউজ করেছিলাম আমরা জাস্ট লেন্থটাকে পাওয়ার জন্য? সরি আমি তো বলে দিলাম কি প্রপার্টি ইউজ করেছিলাম আমরা, যে অ্যারের মধ্যে কি কি আছে সেটা বোঝার জন্য লেন্থ প্রপার্টি ইউজ করেছিলাম। থ্যাঙ্কস আ লট যারা যারা বললেন লেন্থ, আমি তো স্পয়লার দিয়ে দিয়েছিলাম, তো সরি ফর দ্যাট। তো এখানে আমরা ইউজ করবো লেন্থ, LENGTH, লেন্থ। যখনই আমি এটাকে কনসোল লক করবো, দেখুন এখানে কটা নাম আছে এর মধ্যে আমাকে গুনে দিয়ে দেবে। সেভ করবো, কটা নাম আছে? 6টা। গুনে দেখি, 1 2 3 4 5 6, 6টা নাম আছে, 6টা নামই কিন্তু পেয়ে গেলাম। এবার এই লেন্থ মেথডটাকে ইউজ করে কিন্তু আমরা লুপটাকে বানাতে পারবো। কেন, কিভাবে? ধরুন একটা ফর লুপ বানিয়ে নি কুইকলি। আমাদের আই বলে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা শুরু হবে কোথা থেকে আমরা সবাই জানি, আমি আর জিজ্ঞেস করে আপনাদের মানে হ্যারাস করবো না। আই ইকুয়াল টু আমরা করবো কি 0, কারণ কি অ্যারে শুরু হয় 0 থেকে, আমরা জানি সবাই। তারপরে আই শেষ হবে কোথায়, অর্থাৎ আই বলে ভেরিয়েবলটা, অর্থাৎ এই লুপটার জন্য আমরা আই ভেরিয়েবলটা বানালাম, সেটা শেষ হবে কোথায় গিয়ে? শেষ হবে কোথায় গিয়ে?
আমাদের অ্যারের একদম শেষ যে এলিমেন্ট আছে অর্থাৎ সোনুবাবু, এনার উপরে গিয়ে কিন্তু আমাদের অ্যারের, এটাকে বলা হয় অ্যারে ট্র্যাভার্সিং, অর্থাৎ অ্যারের মধ্যে যা যা আছে সেগুলোর উপরে এক এক করে যায়, গিয়ে তার মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের এনে দিয়ে দেয়। তো এখানে আমাদের লাস্ট আছেন সোনুবাবু, যিনি, যার ইন্ডেক্স হচ্ছে 5, যার নাম্বার হচ্ছে 6 নম্বরে তিনি আছেন। তো অ্যারে আমাদের চলবে কোথার থেকে? 0 থেকে শুরু হবে, চলবে কোথায়? 5 অব্দি, কারণ কি 5-এর উপরে আর কিছু নেই। তো অ্যারের লুপের স্টার্ট হয়েছে 0 থেকে, একদম ঠিক। শেষ হবে কোথায় গিয়ে? নেমস ডট লেন্থ, অর্থাৎ যে নাম বলে ভেরিয়েবল অ্যারেটা আছে তার শেষ যিনি আছেন তার উপরে গিয়ে। তো এখানে আমরা সেই জিনিসটা করতে পারি, নেমস ডট লেন্থ, মানে অ্যারে শুরু হচ্ছে 0 থেকে, শেষ হচ্ছে অ্যারের একদম শেষে গিয়ে, ব্যাস। এবার আমরা কি করতে পারি? আই প্লাস প্লাস, ব্যাস আমাদের লুপ রেডি। এবার আমরা কি করব? এবার জাস্ট আমরা কনসোল লগ করব আমাদের অ্যারেটাকে। কি করে? কনসোল ডট লগ, এখান থেকে আমরা কি করব? নেমস বলে অ্যারে, তার মধ্যে আমরা আই কেন দিচ্ছি? কারণ আই এর ভ্যালুটা 0 থেকে 5 অবধি কিন্তু আমাদের বাড়বে এক এক করে। সেই কারণে যখন নেমস 0 হবে, অর্থাৎ আই এর ভ্যালু যখন 0 থাকবে, নেমস 0 অর্থাৎ অ্যারের 0 নম্বরে যার নাম আছে তারটা আমাকে দিয়ে দেবে। যেই 1 হবে সেখানে যার নাম আছে সেটা দেবে। সেরকম করেই আমাদের সোনুবাবু অর্থাৎ 5 নম্বরে গিয়ে যখন আমাদের অ্যারেটা থামবে, তখন অ্যারে অর্থাৎ নেমস 5 যখন এসে দেখবে, তখন তার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমাদের কনসোল লগ হয়ে যাবে। সেভ করবো, দেখি কি হয়। দেখুন পর আমাদের সবকটা নাম প্রিন্ট হয়ে গেছে। 0 1 2 3 4 5, 6টা নাম আছে, গুনে দেখুন 1 2 3 4 5 6। এখানে যে নাম, যে লেন্থটা আমার অ্যারের আসছিল সেটাই এসছে, তারপরে আমাদের বাদবাকি সবকটা প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? এটা কিন্তু অ্যারের ট্র্যাভার্সিং, এই মেথডটাকে বলা হয় অ্যারে ট্র্যাভার্সিং, অর্থাৎ অ্যারের মধ্যে যা যা আছে সেগুলোর উপরে এক এক করে ট্র্যাভার্স করা, অর্থাৎ এক এক করে তার উপরে গিয়ে দেখা যে তার মধ্যে কি আছে। এই মেথডটাকে বলা হয় অ্যারে ট্র্যাভার্সিং। হয়ে গেল। এবার আমাদের লাস্ট যে জিনিসটা আমরা করেছিলাম, অর্থাৎ এই অ্যারের মধ্যে আমরা আরো জিনিস অ্যাড করব এবং ডিলিট করব, জাস্ট আমাদের কিছু ফাংশন ইউজ করে, যেটা জাভাস্ক্রিপ্ট আমাদের প্রোভাইড করে। কি আমরা এখানে ইউজ করব, ফাংশনের নাম কি ছিল? কোন জিনিস অ্যাড করা, অর্থাৎ অ্যারের মধ্যে কোন জিনিসকে ঢোকানোর ফাংশনের নাম কি ছিল একটু মানে বলুন দেখি। অ্যারের মধ্যে কোন জিনিসকে ভেতরের দিকে পুশ করার, সরি আমি কেন স্পয়লার দিচ্ছি আপনাদের, মাই ব্যাড। কোন জিনিসটা ইউজ করে আমরা অ্যারের মধ্যে কোন জিনিসকে প্রবেশ করাতে পারি, অর্থাৎ লাস্টে যোগ করতে পারি তাদের? পুশ। অ্যারে পুশ ইউজ করে কিন্তু আমরা অ্যারের মধ্যে জিনিসপত্র ঢুকিয়ে দিতে পারি। আমরা জানি, দেখেছি কোথায়? আমাদের পিপিটির মধ্যে। কোথায় দেখি? এই যে পুশ, মানে যেমন আমরা শোরুমের গেট পুশ করে ভেতরে ঢুকি, ঠিক সেরকম এখানে অ্যারের শেষে ভ্যালু যোগ করার জন্য আমরা ইউজ করব কি? পুশ মেথড। এই যে পুশ, সেটাই আমরা করব। এখানে দেখুন অ্যারের নামটা নিয়েছি, ডট পুশ লাগিয়েছি, তার মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দিয়েছি, ব্যাস। সেটা কিন্তু এই অ্যারের লাস্টে যোগ হয়ে যাবে। দেখি তো আমরা এখানে আরেকজনের নাম নেব, দেবানবাবু। উনি খুব মজা পেয়েছেন আমার স্পয়লার দেওয়াতে, চলুন তার নামটাই চলে যায়। তো আমি এখানে নেমস বলে অ্যারেটাকে তুলবো, ডট কি লিখবো? পুশ। পুশ লিখে এই যে আমি ওপেন ক্লোজ করলাম প্যারেনথেসিস, অর্থাৎ আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেটা করলে সেটার মানে কি? এই পুশটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনের ব্যাপারে পরবর্তীতে বলবো, কিন্তু আপাতত জেনে রাখুন পুশটা হচ্ছে একটা ফাংশন, ঠিক? তো পুশ মেথডের মধ্যে আমরা যে নামটা প্রোভাইড করবো, ধরুন এখান থেকে দেবায়ন বাবুর নামটা তুলছি আমি, উনি খুব হাসছেন, ওনার নামটাই তুলে নিই। দেবায়ন বাবুর নামটা তুললাম, তুলে আমি যদি কোডটাকে সেভ করি, আমাদের অ্যারের এই অ্যারেতে কিন্তু কোনো চেঞ্জেস আমরা দেখতে পারবো না, কারণ কি এখানে কোনো নাম যোগ হবে না লাস্টে, কারণ এটা হার্ড কোড করা, কারণ এটা আমি নিজে থেকে লিখেছি। কিন্তু এই যে নেমস পুশ করলাম, তাহলে বলবেন স্যার সেটা কোথায় চেঞ্জ হলো? সেটা আমাদের অ্যারে যেখানে জাভাস্ক্রিপ্ট, মানে যেখানে ব্যাকএন্ডে কাজ করছে জাভাস্ক্রিপ্ট বসে বসে, সেখানে গিয়ে কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। কি করে দেখবো? আমরা নেমস পুশ করলাম, এবার যদি আমরা নেমস অ্যারেটাকে প্রিন্ট করি, দেখি কনসোল লক করব, নেমস বলে অ্যারেটা, মাই ব্যাড, নেমস। যেই এটাকে সেভ করবো, ভালো করে দেখবেন একটা জিনিস, লাস্টে কি দেবায়ন বাবুর নামটা আছে? লাস্টে কি দেবায়ন বাবুর নামটা আছে, হ্যাঁ কিনা একটু শুনবো সবার কাছে। এই যে অ্যারের লাস্টে আমি পুশ করার পরে কি দেবায়ন বাবুর নামটা এলো? এটা কিন্তু পুশ করার পরে, অর্থাৎ এই যে পুশ করেছি তারপরে গিয়ে কনসোল লক করা, দেবায়ন বাবুর নামটা এসছে, হ্যাঁ না একটু বলবেন। ট্রু। তার মানে কিন্তু আমাদের পুশ মেথড ঠিকঠাক ভাবে কাজ করছে। ওকে, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং, ভেরি ভেরি গুড ইভিনিং। তাহলে আমরা কিন্তু পুশ মেথডটা ইউজ করে জাস্ট একটা নামের ভেতর, একটা অ্যারের ভেতর আমরা একটা বাইরে থেকে ভ্যালু তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আপনাদের একটা টাস্ক ছিল, যে টাস্কের মধ্যে আমার একটু কোশ্চেনটা করা ভুল হয়েছিল আপনাদের, যে যেখানে আমি বলেছিলাম যে আপনাদের একটা
মানে ভ্যালু আপনাদের বের করতে হবে তার মধ্যে থেকে, অর্থাৎ লাস্ট থেকে একটা ভ্যালু আপনাদের বাদ দিয়ে দিতে হবে। সেই কারণে গ্রুপে কিন্তু আমি কোয়েশ্চেনটা আবার রিপোস্ট করেছিলাম যে কোয়েশ্চেনটা আসলে এটা হবে যে অ্যারের মধ্যে থেকে লাস্ট থেকে, অর্থাৎ লাস্ট যে ভ্যালুটা থাকবে সেখান থেকে আমরা লাস্ট ভ্যালুটাকে বাদ দেবো কি করে, জাস্ট লাস্ট ভ্যালুটা। আমরা পুশে যেমন একটা নাম অ্যাড করে সেই নামটা দেখুন কোথায় যোগ হচ্ছে, নামটা আমি পুশ করছি, নামটা কিন্তু অ্যারের লাস্টে গিয়ে যোগ হচ্ছে। ঠিক আছে, এটা পুশের কাজ, অর্থাৎ পুশে গিয়ে আমরা যে নামটা প্রোভাইড করছি সেটা কিন্তু অ্যারের লাস্টে গিয়ে যোগ হচ্ছে লাস্টে। কিন্তু পপ বলে যে মেথডটা আমরা দেখেছিলাম, এই যে পপের কাজ কি, অ্যারের শেষ থেকে ভ্যালু বাদ দেওয়া, অর্থাৎ অ্যারের শেষ যে ভ্যালুটা, এখানে আমাদের দেবায়ন বাবু আছেন, যদি পপ করি পপের ভেতর আমাদের কোনো এরকম ভ্যালু দেওয়ার দরকার হয় না, এরকম কোনো ভ্যালু দেওয়ার দরকার হয় না। ভ্যালু যদি আমাদের ইন্ডিভিজুয়াল যে ভ্যালুটা আমরা চাইছি সেটাকে বাদ দেবো, তার জন্য একটু আরেকটু লোক লাগাতে হয়। কিন্তু আমার কোয়েশ্চেনটা করা একটুখানি ভুল হয়েছিল, সরি ফর দ্যাট। আমি জাস্ট কোয়েশ্চেনটা হবে কি, শেষ থেকে আমরা ভ্যালুটা বাদ দেবো কি করে, শেষ থেকে ভ্যালুটা বাদ দেবো কি করে, পপ মেথড ইউজ করে। আমি এটাকে কমেন্ট আউট করছি, সেভ করবো। দেখুন এখানে দেবায়ন বাবু নেই, আমি ধরুন এখান থেকে সোনুবাবুর নামটা অ্যারে থেকে বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ অ্যারে থেকে ডিলিট করে দিচ্ছি। তার জন্য আমরা কি করব, পপ মেথড ইউজ করব। এখানে নেমস ডট পিওপি, পপ, পপের ভেতর আমাদের কোনো ভ্যালু দিতে হয় না, প্রথম কথা বলছি, পপের ভেতর আমাদের কিন্তু কোনো ভ্যালু প্রোভাইড করতে হয় না, পপটাকে জাস্ট এইভাবেই রাখবো আমরা। ঠিক আছে, এবার যে পপ করলাম আমি অ্যারের নামের নেমস অ্যারে থেকে পপ করে দিলাম, যেই সেভ করবো এটাকে দেখুন সোনুবাবু বাদ হয়ে গেলেন এখান থেকে। আবার আমি যদি আরেকটা পপ মেথড চালাই এরকম করে নেমস ডট পপ, আবার সেভ করব, লাস্ট থেকে আরেকজন বাদ হয়ে গেল। আবার যদি সেম মেথডটা আরেকবার চালাই, আবার সেভ করব, দেখুন মধুমিতা ম্যামের যে নামটা ছিল সেটাও বাদ হয়ে গেছে। এরকম করে আপনারা প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু পপ করতে পারবেন, অর্থাৎ পপ করা মানে কি, বাদ দিয়ে দেওয়া, জাস্ট অ্যারে থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আবার পপ করব, দেখুন আর মাত্র দুইজন আছে। পপ মেথডটা বোঝাতে পেরেছি, হ্যাঁ কিনা, কোশ্চেনটা আমার করা একটু ভুল ছিল আগের দিন, সরি ফর দ্যাট। পপ মেথডটা কি বোঝাতে পেরেছি, একটু ট্রু ফলস লিখুন এবার। পপ মেথডটা এবার বোঝাতে পারলে একটু ট্রু ফলস লিখবেন প্লিজ। ঠিক আছে, এই ছিল পুশ আর পপ। ওকে, এবার আপনারা বলবেন থ্যাংক ইউ যারা যারা লিখলেন, স্যার পুশ না ইউজ করলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে কি আসবে না নেম? পুশ জাস্ট আমরা ভেতরে নাম প্রবেশ করানোর জন্য ইউজ করছি। স্যার বলছে লেট নেমস থেকে নাম বাদ বা অ্যাড করার এই মেথড ইউজ করার পার্থক্য কি? পার্থক্য স্যার, একটা নাম অ্যাড করে, একটা আমাদের বাদ দিয়ে দেয়। মানে এটা আমরা কখন ইউজ করব, আমাদের এরকম টু ডু লিস্ট অ্যাপে, অর্থাৎ যেমন আপনাদের এবার আপনাদের ডেমোটা দেখা, এটা কখন ইউজ করব, এটা কিন্তু আমরা ইউজ করব আমাদের টু ডু লিস্ট বলে যে অ্যাপটা ছিল, অর্থাৎ টু ডু, এই যে টু ডু লিস্ট অ্যাপ, এটা কিন্তু আমরা বানাবো। এখানে গিয়ে যে আমি কিছু জিনিস লিখছি, ধরুন আলু, এই যে আলু লিখে যে অ্যাড করলাম, এটা অ্যাড করলে কিন্তু অ্যারের মধ্যে, এটা একটা অ্যারে, এখানে এই অ্যারের মধ্যে কিন্তু ভ্যালুটা গিয়ে পুশ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যেটা করেছিলাম কই, এই যে অ্যারে পুশ, এখানে আমি যদি এই যে দেবায়ন বাবুর নামটা লিখেছি, দেবায়ন বাবুর নামে এখানে যদি আলু এরকম করে আলু লিখি, সেভ করব, এই যে এখানে যে কাজটা হচ্ছে এখানে কিন্তু সেম কাজটাই হলো। এখানে আমি আরেকবার লিখবো, ধরুন ভেন্ডি, এবার আমি আবার অ্যাড করব, দেখুন এখানে পুশ হয়ে গেল, এটা একটা অ্যারে, তার মধ্যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আমাদের পুশ হচ্ছে। এবার এই যে ডানে ক্লিক করলাম, এই যে ডানে যেই ক্লিক করব তখন কি হলো, ডানে যেই ক্লিক করছি এটা কি হলো, কেউ যদি দেখে একটুখানি বলতে পারেন, ডানে যেই ক্লিক করলাম সেটা কি হলো, কি হলো লিখুন দেখি। যেই আমি ডান ক্লিক করলাম তখন আমাদের কি হয়ে গেল, ওটা কিন্তু আমাদের পপ হয়ে গেল, অর্থাৎ যেটা আমরা এখন করলাম এই যে পপ, এটাই কিন্তু ওইখানেও হচ্ছে। ঠিক আছে, তো পুশ মানে হচ্ছে অ্যারের ভেতরে এলিমেন্ট যোগ করা, যে যেমনটা আমার এখানে হচ্ছে, অর্থাৎ এখানে যদি আমি কিছু একটা লিখলাম, যে আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড মেথড, এই যে অ্যাড বাটন, এটাতে একটা পুশ মেথড চালানো রয়েছে, যে আমি অ্যাডে ক্লিক করব এখানে আমাদের অ্যারের মধ্যে জাস্ট এটা পুশ হয়ে যাবে, যেটা আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। যেই আমরা ডানে ক্লিক করব এটা আবার পপ হয়ে গেল, ব্যাস। কিন্তু এখানে আরেকটু অ্যালগরিদম আমাদের চেঞ্জ করা আছে, এখানে আমাদের পপ মেথডটা এইভাবে ইউজ করা নেই, এখানে পপ মেথডের কিন্তু একটু মডিফিকেশন করা আছে। কারণ কি, আমরা এখানে যা লিখছি পুশ তো হচ্ছে, কিন্তু দেখুন আমি লাস্ট থেকে না চাইলেও যে কোনো একটা এলিমেন্টকে ক্লিক করবো সেটা কিন্তু পপ হয়ে যাচ্ছে। এখানে একটুখানি মডিফিকেশন করা আছে। ঠিক আছে, সেটা আমরা দেখবো কখন, যখন আমরা এটাকে বানাবো। ঠিক আছে, ক্লিয়ার? চলুন তাহলে এই ছিল আমাদের রিক্যাপ গতদিনের ক্লাসে। এবার আমরা শুরু করছি আমাদের আজকের টপিক, যেটা হচ্ছে ডম ম্যানিপুলেশন। খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, যে যারা ডম ম্যানিপুলেশন শিখে যাবে জাভাস্ক্রিপ্ট তাদের কাছে জলভাত। ডম ম্যানিপুলেশনের জন্যই কিন্তু জাভাস্ক্রিপ্ট এতটা ফেমাস।
ডম ম্যানিপুলেশন, ডম মানে কি, ম্যানিপুলেশন মানে কি, এগুলো কিন্তু সব বোঝানোর জন্য আমি আছি। তো ফার্স্ট ডে ডম ম্যানিপুলেশন মানে বলার আগে, আজকে আমাদের 25th ডে, অর্থাৎ 25তম দিন। আমরা অনেকটা জার্নি কভার করেছি, এখানে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমাদের কাঁদিয়েছে, যে অনেক কিছু আমরা পারিনি, অনেক কিছু করতে পেরেছিলাম। খুশি এবং আমাদের দুঃখের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই জার্নিটা কমপ্লিট হয়েছে। 25টা দিন আমরা কমপ্লিট করেছি। একবার নিজেদের জন্য একটু হাততালি দেবেন, কারণ আপনারা অনেকটা শিখেছেন, অনেকটা আমি শিখিয়েছি। এবার আপনারা শিখতে কেমন পারলেন একটুখানি আমাকে চ্যাট বক্সে বলুন। 25টা দিন আমরা একসাথে কমপ্লিট করেছি। আমার কাছে এটা শেখানো যতটা সুন্দর ছিল, আপনারা কিন্তু শিখেছেন কতটা সেটা একটুখানি বলবেন, ঠিক আছে? স্যার বলছি আমি অ্যারে থেকে মাঝখান থেকে পপ করতে হলে কি করব, সেটা আমাদের পরে আছে স্যার। স্যার আসতে একটু লেট হয়ে গেল, এখন আমাদের শুরু হয়নি, এখনো শুরু হচ্ছে। 25টা দিন আমরা কমপ্লিট করেছি একসঙ্গে। আমার শেখাতে যতটা মজা লেগেছে, আপনারা কতটা শিখলেন সেটা একটুখানি আমাকে চ্যাট বক্সে যদি কেউ বলেন, অথবা গ্রুপে আমাদের কমিউনিটিতে গিয়ে কেউ যদি কমপ্লিট করতে চান অথবা পোস্ট করতে চান ফিডব্যাক যে কেমন কি শিখলেন আপনারা, সেটা কিন্তু খুবই ভালো হয়, আমার জন্য খুবই বেটার। আমি ওখান থেকে গিয়ে আপনাদের ফিডব্যাকটা জানতে পারবো। অনেকটা শিখেছি, ফিলিং কুল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, 25টা দিন কম হয় না, 25টা দিন আপনারা একসাথে থেকে আমার সাথে শিখেছেন, এটা কিন্তু খুবই একটা বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে, অনেক কিছুই জানলাম একদম। আরো অনেক কিছু রয়েছে সামনে, অর্থাৎ ডম ম্যানিপুলেশন থেকে জাভাস্ক্রিপ্টের শুরু, যেখান থেকে আপনারা কিন্তু জাভাস্ক্রিপ্টের আসল পাওয়ারটা বুঝতে পারবেন। ঠিক, জাভাস্ক্রিপ্ট এবার থেকে কিন্তু একটুখানি আমাদের চেঞ্জ হবে। জাভাস্ক্রিপ্ট আমরা কেন করছি, কি জন্য করছি, সেটা কিন্তু আমরা দেখবো। কোডার হয়ে গেছি মনে হচ্ছে, একদম স্যার, হয়ে যাবেন, অবশ্যই হবেন। অবভিয়াসলি আজ কমিউনিটি হেলে দাও সবাই, একদম। কমিউনিটিতে সবাই একটুখানি পোস্ট করে জানাবেন যে কেমন হচ্ছে, কি করছেন আপনারা, কেমন শিখলেন, সেই সব জিনিসপত্র কিন্তু জানাবেন। দীর্ঘদিন ইচ্ছা ছিল, অনেক দারুণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। এখান থেকে অনেক কিছু শিখলাম, আর আপনার শেখানোটা জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট স্যার, অসাধারণ। পয়সা দিয়ে হয়তো এরকম শিখতে পারতাম না, আপনি বন্ধুর মতো হাত ধরে শিখেছেন। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট স্যার, শুনে খুবই ভালো লাগছে। তো এবার থেকে কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্টের আসল পাওয়ারটা আমি শেখাবো, সেই কারণে আগে থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে কেমন কি ক্লাসটা করলেন, সেই জিনিসটা ফিডব্যাকটা কিন্তু দরকার। এবার আমরা শিখবো জাভাস্ক্রিপ্টের আসল পাওয়ারটা কোথায়, জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করা হয়, কেন এত ফেমাস, সেই জিনিসগুলো। ঠিক আছে, যারা যারা লিখলেন, যারা যারা আমার ফিডব্যাকটা দিলেন, থ্যাঙ্কস আ লট। আপনাদের জন্য কিন্তু আমি এরকম অনেক কন্টেন্ট আমি ফিউচারে চিন্তা ভাবনা করছি, তো অনেক কিছু আসবে সামনে। তো যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক কিছু আছে সামনে। আপনার বোঝানোর কোনো তুলনা হয় না, অসাধারণ শিখেছি। থ্যাঙ্কস আ লট স্যার, থ্যাঙ্কস আ লট। ফিলিং লাইক কুল। থ্যাংক ইউ সুদীপ বাবু, আপনি ক্লাস 5 এর ছাত্র বন্ধু। থ্যাংক ইউ স্যার, শুভজিৎ বাবু, থ্যাংক ইউ। ঠিক আছে, সবার এবার আমরা ক্লাসে মন দিতে পারি। আমাদের অনেকটা আমরা শুনলাম, অনেক কিছু জানলাম, দিল সে ধন্যবাদ। ওকে স্যার, ঠিক আছে। তাহলে 30 দিন পর ক্লাস শেষ হয়ে গেলে আপনাকে আমরা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, যারা যারা লিখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, সেশনে কিছু কথা আছে, অবশ্যই আসুন। আপনাদের সেশন, আমরা কোয়ারি সেশনে আসবো, তখন একটু কথা হবে। ঠিক আছে, যাদের যাদের কোয়েশ্চেন থাকবে অবশ্যই আসবেন। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও কোনো প্রবলেম হয়নি, অনেক ধন্যবাদ। থ্যাংকস লট স্যার, থ্যাংক ইউ স্যার। নতুন করে স্বপ্ন দেখা, এরকম করে বলবেন না ম্যাম, স্বপ্ন আমি দেখাইনি, আপনারা স্বপ্ন দেখেছেন, সেটাকে আমরা জাস্ট চেষ্টা করছি সেটাকে মানে সত্য করার। ঠিক আছে, তো চেষ্টা করতে থাকবেন, সবকিছু সম্ভব। তো সেটা কিন্তু থামালে চলবে না। চলুন তাহলে এবার আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাওয়া যাক। থ্যাংকস লট, যারা যারা এখানে লিখলেন তাদের জন্য খুব খুব ধন্যবাদ, দিল সে থ্যাংক ইউ। তো এবার তাহলে আমরা শুরু করি। তো আজকে থেকে আমরা শিখবো ডম ম্যানিপুলেশন, অর্থাৎ ডম ম্যানিপুলেশন বলতে আমরা কি বুঝি। জাভাস্ক্রিপ্টের কিন্তু এটা কোর পাওয়ার, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কেন আমরা ইউজ করি, এটার জন্য ইউজ করি ডম ম্যানিপুলেশন। এটাতে কিন্তু অনেক জিনিসপত্র আছে, অনেক কিছু আমরা জানবো। জাভাস্ক্রিপ্টের যে জিনিসগুলো আপনারা ডেইলি লাইফে ইউজ করেন, যে ক্লিক করলে আপনার ফর্ম সাবমিট হচ্ছে, তারপরে আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো ধরুন কোনো একটা কিছু কালার চেঞ্জ করছেন, কোনো একটা বাটন ক্লিকে আপনার কোনো একটা জিনিসপত্র, মানে ইন্টারাকশন যাকে বলে এক কথায়, যে আপনারা কোনো ক্লিক করলেন, তারপরে জাভাস্ক্রিপ্ট কিছু একটা আউটপুট মানে আপনাকে দিয়ে দিল। এইচটিএমএল এর ওয়েবসাইটে ক্লিক করলেন, আপনাকে একটা আউটপুট সে দিয়ে দিল। কেমন আউটপুট? এই যে আমরা এখানে করছি, কোন কি করছি এখানে, এটা কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এইচটিএমএল এ বানানো, আমরা সবাই জানি এইচটিএমএল বুটস্ট্র্যাপ আর সিএসএস দিয়ে বানানো। এখানে আমি এই যে ক্লিক করছি, ক্লিক করলে এই যে পপ হচ্ছে, অথবা আমি এখানে আলু ভেন্ডি পেঁয়াজ যে অ্যাড করছি, সেই জিনিসগুলো অ্যাড হচ্ছে কি করে? এটা তো এইচটিএমএল অ্যাড করছে না, এটা তো জাভাস্ক্রিপ্ট করছে। তো এই যে এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টের এই যে বন্ধন, সেটা কিন্তু আমরা ডম ম্যানিপুলেশনের মাধ্যমে সব থেকে ভালো করে করতে পারি। কারণ কি, এটা একটা ফ্রন্ট এন্ডের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করছি। এই ওয়েবসাইটের সাথে দেখুন আমরা ইন্টারঅ্যাকশন করছি। এই যে অ্যাড বাটনে ক্লিক করার মানেই হচ্ছে ইন্টারঅ্যাকশন করা। এই যে ইন্টারঅ্যাক্টিভ ব্যাপার, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট করে। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটের লজিকটা বানাচ্ছেন, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট বানাচ্ছে।
ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু আমরা করতে পারি ডম ম্যানিপুলেশনের মাধ্যমে। DOM ডম, এটার মানেটা কি? ফুল ফর্ম লেখা আছে দেখুন, ডকুমেন্ট অবজেক্ট মডেল। কি লেখা আছে? ডকুমেন্ট অবজেক্ট মডেল। এখানে ডকুমেন্ট বলতে কি লেখা, ডকুমেন্ট বলতে কি বোঝানো হয়েছে স্যার? এখানে ডি ফর যে ডকুমেন্ট লেখা, ডকুমেন্টের মানে কিন্তু আর কিছু না, এই যে আমাদের HTML, এই HTML এর মানেই হচ্ছে একটা ডকুমেন্ট। কেন ডকুমেন্ট? কারণ দেখুন এখানে HTML এর শুরুতে একটা ডক টাইপ বলে একটা ট্যাগ ছিল। সবার মনে আছে আশা করি, HTML যখন আমরা প্রথম শুরু করেছিলাম, ডক টাইপ ট্যাগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? ডকুমেন্ট টাইপ কি HTML5, মনে আছে? হ্যাঁ কিনা একটু শুনুন, বলুন দেখি। ডক টাইপের মানে কি ছিল? ডকুমেন্ট টাইপ HTML, মনে আছে যারা যারা প্রথম থেকে ছিলেন আমার সাথে? ডকুমেন্ট টাইপ কিন্তু এখানে ডমের ওই যে ডি ফর ডকুমেন্ট, সেটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবার শুনে নিন, থ্যাংক ইউ যারা যারা লিখলেন আবার। এবার বলি, এই যে ডকুমেন্ট অর্থাৎ HTML, এখানে HTML-টাকে ডকুমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই যে HTML এর পুরো ফাইলটা, এটা জাস্ট জাভাস্ক্রিপ্টের কাছে কি একটা ডকুমেন্ট। মানে কেমন ডকুমেন্ট? এখানে এই যে আমাদের একটা নাম লেখা আছে, এই যে নামটা, যেমন আপনারা ওয়ার্ডের ডকুমেন্ট বানান, যেখানে আপনারা ওয়ার্ডের ভেতর মাইক্রোসফট ওয়ার্ড অথবা গুগল ডক্স এর ভেতরে আপনারা কিছু গিয়ে ওখানে লেখেন, সেটা একটা ডকুমেন্ট হিসেবে, PDF হিসেবে অথবা আপনাদের ওয়ার্ড ডক্স হিসেবে আপনারা এক্সপোর্ট করেন। সেই ডকুমেন্টটাই কিন্তু এখানে HTML এর মতো করে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে কি? HTML এর ডকুমেন্ট বলার কারণ কি? জাভাস্ক্রিপ্ট HTML-টাকে একটা ফাইলের মতো করে দেখে। ফাইলের মতো করে মানে সেখানে কিছু লেখা আছে, সেই লেখাগুলোর মধ্যে আরো কিছু লেখা আছে, যে ট্যাগ গুলো আমরা ইউজ করছিলাম, সেই ট্যাগ গুলো কিন্তু এই ডকুমেন্টের অন্তর্গত। অর্থাৎ ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট মানে হচ্ছে আমাদের HTML। সেই ডকুমেন্টটাকে কিন্তু ডি ফর ডকুমেন্ট। এখানে অবজেক্টের মানেটা আমি বলবো, কারণ অবজেক্ট আমরা এখনো জাভাস্ক্রিপ্টে পড়িনি। এই অবজেক্টের মানে কিন্তু একটা আছে, অ্যারে যেমন আমরা পড়লাম, জাভাস্ক্রিপ্টে কিন্তু অবজেক্ট বলেও একটা জিনিস আছে, সেটা আমরা এখনো পড়িনি। কারণ কি? অবজেক্ট যদি এখন আমরা পড়তাম তাহলে আমাদের একটুখানি কনফিউশন হতো যে স্যার এটা আমাদের কেন লাগে, কি জন্য লাগে। সেগুলো আমরা যখন ক্লিয়ারিটি পাবো না, ততক্ষণ অবজেক্ট আমরা দেখলে সেটা বুঝতে পারতাম না। তো এখানে অবজেক্ট কি? অবজেক্ট হলো, বলতে পারেন একটা ডকুমেন্ট বলছি আমি যাকে HTML, সেই ডকুমেন্টের মধ্যে আমাদের কিছু বলতে পারেন ভ্যালু। মানে কি? একটা HTML এর ভাবুন ডকুমেন্ট আছে, অর্থাৎ ওয়েবসাইট যেটা আমরা বলি, তার মধ্যে যে লেখা আছে, যে ইমেজগুলো আছে, সেগুলোকে একটা বলতে পারেন বাক্সর মধ্যে, যেমন আমরা অ্যারের মধ্যে জাস্ট নাম রাখলাম, সেরকম অবজেক্ট বলতেও কিন্তু একটা বাক্স, যার মধ্যে আরো অ্যাডভান্স লেভেলের ডেটা স্টোর করা যায়। কি বললাম? আরো অ্যাডভান্স লেভেলের ডেটা কিন্তু স্টোর করা যায়, সেটাকে বলা হয় একটা অবজেক্ট। সেটা আমরা দেখবো, কিন্তু এখনই অবজেক্ট নিয়ে অতটা ভাববেন না। ডকুমেন্ট মানে ক্লিয়ার রাখুন, ডকুমেন্ট মানে কি? ডকুমেন্ট মানে আমাদের HTML ফাইল, ব্যাস। আর এখানে মডেল মানে আমাদের মডেল, অর্থাৎ যে ডমটাকে আমরা বলছি মডেল, এটা একটা জাস্ট মডেল যেখানে জাভাস্ক্রিপ্ট কিন্তু কাজ করে। জাস্ট এটা একটা মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট মানে HTML, অবজেক্ট মানে একটা হায়ার লেভেলের ডেটা স্ট্রাকচার, যার মধ্যে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের ডেটা স্টোর করা থাকে। আর মডেল মানে আমাদের যেটা মডেল বলে চিনি, যে আমরা সোলার মডেল বানাতাম, সোলার সিস্টেমের মডেল বানাতাম, সেরকমই একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে ভাবুন এরকম একটা মডেল থাকে, যেটার উপরে জাভাস্ক্রিপ্ট কাজ করে। সেই জিনিসটাকে কমপ্লিটলি বলা হয় ডম, অর্থাৎ DOM, ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। আর এই যে ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশনের বাংলা মানে কি? কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন, আমার জানা নেই, একটুখানি আপনাদের কাছে শুনবো। ম্যানিপুলেশন মানেটা কি? ম্যানিপুলেশনের বাংলাটা কেউ যদি আমাকে একটুখানি বলতে পারেন, এনিবডি? ম্যানিপুলেশন, নিয়ন্ত্রণ করা, খুব সুন্দর। ছলিত করা, আচ্ছা। চালিত করা, আচ্ছা সরি, চালিত করা, আচ্ছা আচ্ছা, ম্যানিপুলেশন। সামনে ক্লাসগুলো কি আর্টসের স্টুডেন্টদের কি কোনো অসুবিধা আছে না? আর্টস সায়েন্সে কোডিং ম্যাটার করে না স্যার। কোডিং জাস্ট একটা, আপনি যেমন ইংলিশ শিখেছেন, বাংলা শিখেছেন, সেরকমই এটাও একটা ল্যাঙ্গুয়েজ। কাউকে বোঝানো চালাকি করে, হ্যাঁ খুব সুন্দর। কোনো জিনিসকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করা, এটা খুব সুন্দর বলেছেন। চালনা করা, ঠিক আছে, তাহলে আমরা চালনা করাটাকেই ধরছি। ঠিক আছে, আমরা চালনা করাটাকেই ধরছি। আপনারা যারা যারা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আমি ধরছি চালনা করা। অর্থাৎ HTML কে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আপনার ব্রেন যেমন আপনার বডি কন্ট্রোল করছে, সেরকম জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনাদের HTML-টাকে কন্ট্রোল করবে। আপনাদের একটা স্পয়লার দিই, স্পয়লার বলতে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু HTML লেখা যায়। আবার বলি, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু HTML লেখা যায়। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা কিছু কিছু কিওয়ার্ড, অর্থাৎ কিছু কিছু
ফাংশন আমরা লিখবো, সেগুলো আমাদের এইচটিএমএল এ এসে এইচটিএমএল এ কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি পুরো একটা এইচটিএমএল বানিয়ে ফেলতে পারবেন। সেটাকেই বলা হয় ডম অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশন অর্থাৎ কন্ট্রোল করা। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে আমাদের এইচটিএমএল কে কন্ট্রোল করছি আমরা, সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডম ম্যানিপুলেশন। কন্ট্রোল করা বলতে কি, আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করতে পারি, সেখানে আমরা অন্য জিনিস অ্যাড করতে পারি, সেখান থেকে কিছু জিনিস ডিলিট করতে পারি, সব জিনিস আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। এইচটিএমএল এর ভেতর যা যা হয় সবকিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে পসিবল। সিএসএস পর্যন্ত জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা যায়, সেটাও দেখাবো। অর্থাৎ সিএসএস কে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখবো। ঠিক আছে, সেই সব জিনিস পরবর্তীতে আছে, একটুখানি দেখে নিই। এখানে ডম ম্যানিপুলেশনের ভালো করে একটুখানি এই মানে ছবিটা একটু খেয়াল করুন, কি লেখা আছে। এটাকে বলা হয় একটা ডম ট্রি। কি বলা হয়? একটা ডম ট্রি। ডম মানে কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। ট্রি, ট্রি মানে গাছ। ট্রি মানে কি? গাছ। কেন বলা হয় ট্রি? ভালো করে দেখুন, ডকুমেন্টের উপরে কি লেখা আছে, একদম টপে কে আছে? টপে দেখুন ডকুমেন্ট রয়েছে, অর্থাৎ এইচটিএমএল ফাইল যেটা আমাদের। এইচটিএমএল ফাইল যেটা, তারপরে আমাদের দেখুন এখানে রুট এলিমেন্ট বলে একটা এইচটিএমএল এর ট্যাগ ইউজ করা আছে। ভালো করে দেখুন, রুট এলিমেন্ট একটা এইচটিএমএল ট্যাগ। আপনাদের এইচটিএমএল ট্যাগটা আপনাদের কোডের ভেতর কোথায় আছে একটুখানি দেখি আমরা। এই যে এইচটিএমএল ট্যাগটাকে রুট এলিমেন্ট কেন বলা হচ্ছে? কারণ আপনি যত কোড লিখেছেন সব কোড কিন্তু এই এইচটিএমএল ট্যাগের ভেতরে বদ্ধ করা। দেখুন এখানে বডির ভেতরে যা যা লিখেছেন সেটাও কিন্তু এই এইচটিএমএল ট্যাগের ভেতরে রাখা ছিল। সেই কারণেই সবার টপে কে থাকে? রুট এলিমেন্ট, অর্থাৎ একদম গোড়া, অর্থাৎ একদম মাথায় যে থাকবে সে আমাদের কে? সে হচ্ছে এইচটিএমএল। জাভাস্ক্রিপ্ট কিন্তু এইভাবে এইচটিএমএল কে দেখে। জাভাস্ক্রিপ্ট এইভাবে অর্থাৎ একটা ট্রির ফরম্যাটে এইচটিএমএল কে দেখতে পায়। আমরা যেমন করে এইচটিএমএল লিখছি, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট এইভাবে দেখে না। জাভাস্ক্রিপ্ট দেখে ঠিক এইভাবে, অর্থাৎ একদম উপরে কে? এইচটিএমএল। তার ভেতরে দুটো ভাগ কি আছে? একটা হেড ট্যাগ, একটা বডি ট্যাগ। দেখি, একটা হেড ট্যাগ, একটা হেড ট্যাগ, একটা বডি ট্যাগ। সত্যি কি মিথ্যা একটু শুনবো। এইচটিএমএল ট্যাগের ভেতরে দুটো ট্যাগ আছে, হেড আর একটা বডি। সত্যি কি মিথ্যা একটুখানি শুনি, ট্রু অর ফলস? সত্যি দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে, সেটা কিন্তু ওখানে লেখা আছে, ভালো করে দেখবেন একবার। ওই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অসুবিধা থাকলে স্ক্রিনশট নিয়ে নেবেন। স্যার আপনার টু ডু লিস্ট ওয়েবের লিঙ্কটা দিন, দেবো সবার শেষে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম কি এখানে আমাদের যে ট্রিটা আছে, অর্থাৎ এটাকে ট্রি কেন বলা হয় ভালো করে দেখুন। এর একটা ব্রাঞ্চিং, অর্থাৎ একটা গাছের যেমন ডালা মানে শাখা পোশাখা ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক সেরকম দেখুন এখানে শাখা পোশাখা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে ভালো করে একটা জিনিস নোটিস করুন, রুট এলিমেন্ট অর্থাৎ আমাদের এইচটিএমএল ট্যাগ, তার ভেতরে কে কে আছে? হেড ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, সেটাই দেখি। আছে, হ্যাঁ আছে। এবার এই হেডের ভেতরে দেখুন একটা টাইটেল ট্যাগ দেওয়া আছে, ভালো করে দেখুন। হেড ট্যাগের ভেতরে একটা টাইটেল ট্যাগ দেওয়া আছে, এখানে আছে দেখি। হ্যাঁ, আমাদের টাইটেল ট্যাগটা আছে। এবার আপনারা বলবেন স্যার এখানে তো আরো ট্যাগ আছে, মেটা ট্যাগ। মেটা ট্যাগ দুটো আছে আমাদের। এবার আপনি বলবেন স্যার সেগুলো কোথায়? সেগুলো এখানে সিম্পলিফিকেশনের জন্য কিন্তু অ্যাড করা হয়নি। এখানে যে মেটা ট্যাগ গুলো আছে সেগুলো কার ভেতরে থাকবে একটু দেখে বলুন তো। এখানে মেটা ট্যাগ গুলো কার ভেতরে থাকবে? হেডের ভেতরে না বডির ভেতরে? যদি আমাদের মেটা ট্যাগ গুলো থাকতো এখানে, সেগুলো এই লেভেলে থাকতো না এই লেভেলে থাকতো? একটু বলেন দেখি, কোন লেভেলে থাকতো? কোন লেভেলে থাকতো আমাদের মেটা ট্যাগ গুলো যদি আমাদের ওই ওই আমাদের ট্রিটাকে ফলো করি আমরা? যারা যারা লিখছেন একবার লিখুন প্লিজ। ঠিক আছে, হেড ট্যাগের ভেতরে কিন্তু ওটা থাকতো। কেন? কারণ আমাদের এইচটিএমএল এও তাই আছে, হেডের ভেতরে আমাদের দুটো মেটা ট্যাগ, তার সাথে আমাদের ডকুমেন্ট, তার সাথে আমাদের টাইটেল ট্যাগ। হ্যাঁ সত্যি আমরা দেখতে পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু এই জায়গাটায় লেখা। দেখুন এখানে একটা হেড ট্যাগ, তার সাথে একটা টাইটেল ট্যাগ। যদি আমাদের মেটা ট্যাগ গুলো থাকতো সেগুলো কিন্তু এই লেভেলটাই থাকতো। এবার টাইটেলের মধ্যে কি আছে? টেক্সট দিয়ে দেখুন মাই টাইটেল লেখা আছে। এখানে টাইটেল ট্যাগের ভেতরে যে টেক্সটটা রয়েছে সেটাকে লেখা আছে মাই টাইটেল, কিন্তু আমাদের কি এখানে মাই টাইটেল লেখা? এখানে কি লেখা? এখানে লেখা আছে ডকুমেন্ট। তাহলে এখানে যদি আপনাদের জিজ্ঞেস করি টাইটেল ট্যাগের নিচে যে টেক্সট বলে লেখা আছে সেখানে আমাদের কি থাকতো? এখানে যে মাই টাইটেল লেখা আছে, এখানে আমাদের এইটাকে যদি ফলো করি তাহলে সেটার মধ্যে কি থাকতো? এখানে দেখুন একবার ভালো করে দেখুন, টেক্সটে আমাদের মাই টাইটেল লেখা আছে, কিন্তু আমাদের কোডের ভেতরে কি মাই টাইটেল লেখা? না, আমাদের কোডের ভেতরে কি লেখা আছে? ডকুমেন্ট লেখা আছে। আমি যদি এখানে এটাকে চেঞ্জ করে দিই, ধরুন আমাদের এটা কি হবে, ধরুন ফুল স্ট্যাক, আমি জাস্ট র্যান্ডম একটা নাম দিলাম, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট অথবা ডেভ, সেভ করব। এবার আমাকে বলুন ট্যাগের মধ্যে আমাদের কি থাকবে? টাইটেলের ভেতরে টেক্সট কি আছে?
ফুল স্ট্যাক ডেভ। কি লেখা আছে? ফুল স্ট্যাক ডেভ। ঠিক, আমাদের এখানে লেখা আছে কি ফুল স্ট্যাক ডেভেলপার। ঠিক আছে, সেটা কিন্তু কেন, সেটা কেন? কারণ জাভাস্ক্রিপ্ট এইভাবেই দেখে, অর্থাৎ সে প্রথমে এইখানে থাকে, সে আস্তে আস্তে এটাকে ট্র্যাভার্স করে, অর্থাৎ যেমন আমি বললাম ট্র্যাভার্সিং, অর্থাৎ আমাদের জাভাস্ক্রিপ্ট কিন্তু এই পুরো এইচটিএমএল এর ভেতরে এইভাবে এক একটা পয়েন্টে পয়েন্টে গিয়ে দেখে সেখানে কি আছে। সেই জিনিসটা কিন্তু এখানে হচ্ছে, প্রথমে সে এই উপরে থাকবে, তারপরে সে নিচে আসবে, এসে যেই দেখবে এখানে এইচটিএমএল ট্যাগ, সে দুদিকে চলে যাবে। প্রথমে দেখবে হেডের ভেতরে কি আছে, তারপরে সে নিচে যাবে, হেডের মধ্যে কিছু থাকলে সেটার ভেতরে যাবে, আবার তার ভেতরে যাবে, তখন গিয়ে দেখবে কি তার মধ্যে কি আছে, সেখানে গিয়ে সে দাঁড়িয়ে যাবে। কারণ টাইটেল ট্যাগের ভেতরে আর কিছু নেই, সেখানে জাস্ট একটা টেক্সট অ্যাড করা আছে। এবার এখানে সেম জিনিস করবে, বডি ট্যাগের ভেতরে আসবে। বডি ট্যাগের ভেতরে এসে দেখুন এখানে দুটো এলিমেন্ট রয়েছে, একটা এলিমেন্ট কি h1 ট্যাগ, একটা এলিমেন্ট আছে এখানে কি p ট্যাগ, একটা এলিমেন্ট আছে h1, একটা এলিমেন্ট আছে p। তো এখানে h1 ট্যাগ আমাদের অলরেডি আছে, দেখুন এখানে এই যে h1 ট্যাগটা অলরেডি আমি রেখে দিয়েছি। এবার এখানে যে p ট্যাগটা আছে সেটা কিন্তু আমাদের নেই। যদি জাভাস্ক্রিপ্টের এই মডেলটা আমাদের দেখাতে হয় তাহলে কি করতে হবে, এই h1 এর পরে যদি আমরা একটা p ট্যাগ অ্যাড করে দিই, ধরুন এখানে লরেম লিখছি, লরেম ধরুন 2, তাহলে আমাদের এই মডেলটা এবার কাজ করবে। অর্থাৎ এই বডির ভেতরে দুটো ট্যাগ আছে, একটা এলিমেন্ট h1, একটা এলিমেন্ট p, একটা এলিমেন্ট h1, একটা এলিমেন্ট p, সেটাই আমরা এখানে দেখছি। বডির ভেতরে একটা h1 ট্যাগ আছে, একটা p ট্যাগ আছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এই যে পুরো ট্র্যাভার্স করছে পুরো ট্রিটাকে, অর্থাৎ এইচটিএমএল টাকে সে এরকম একটা ট্রি হিসেবে দেখে, এরকম একটা ট্রি, অর্থাৎ একটা বলতে পারেন এটাকে ট্রি কেন বলা হয়, ডেটা স্ট্রাকচার এটাকে একটা ট্রি বলা হয়। এরা যারা ডেটা স্ট্রাকচার একটু আধটু পড়েছেন তাদের কাছে ক্লিয়ার থাকবে, কিন্তু জাস্ট এটাকে দেখতে ট্রির মতো, অর্থাৎ দেখুন চারিদিকে শাখা পোশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই কারণে এটাকে কিন্তু একটা ট্রি বলা হয়, ডম ট্রি, অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেলের একটা ট্রি, সেটাই কিন্তু এখানে আমাদের রয়েছে। ডম ট্রি বোঝাতে পেরেছি, কেন ডম ট্রি জাভাস্ক্রিপ্ট কেন এইভাবে দেখে সেটা বোঝাতে পেরেছি। একটু হ্যাঁ না লিখুন দেখি, ট্রু ফলস লিখুন দেখি, ডম ট্রি কেন কেন ইউজ করি, ডম ট্রির স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি, কিসের মধ্যে কি রয়েছে সেটা বোঝাতে পেরেছি। ট্রু না ফলস দেখি, ট্রু, আমরা কিন্তু ডম ট্রিটা দেখতে পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, লটস অফ লাভ। ওকে, তাহলে ডম ট্রি আমরা যে দেখে দিলাম, এবারে ডম ট্রিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ম্যানিপুলেশন করব, অর্থাৎ কি করব, আমরা চেঞ্জেস করব। ম্যানিপুলেশন মানে কি, চেঞ্জেস, অর্থাৎ এই এইচটিএমএল এর ডকুমেন্টটাকে আমরা জাস্ট চেঞ্জ করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এটাকেই বলা হয় ডম ম্যানিপুলেশন। করি, নেক্সট স্লাইড চলে আসো। এই যে এখানে কি লেখা আছে, ডম ম্যানিপুলেশন সিলেক্টিং এলিমেন্টস ইউজিং জাভাস্ক্রিপ্ট। কি লেখা আছে, সিলেক্টিং এলিমেন্টস উইথ অথবা ইউজিং জাভাস্ক্রিপ্ট। আমরা সিলেক্টিং, অর্থাৎ আমরা এইচটিএমএল সিলেকশন আর কিসে পড়েছি একটুখানি বলুন দেখি, এইচটিএমএল সিলেকশন আমরা কিসে পড়েছি, আর কেউ যদি একটুখানি বলতে পারেন আমাকে, এইচটিএমএল এর সিলেক্টর বলে কেউ কি আমরা কি কিছু পড়েছি, কিসে পড়েছি, কিসে পড়েছি, কোন সাবজেক্টে পড়েছি আমরা সিলেক্টর, সিলেক্টর আমরা কোন সাবজেক্টে পড়েছি, সিএসএস। সিলেক্টর কিন্তু জাভাস্ক্রিপ্টেও আছে, কি সিলেক্টর সেটা আমরা দেখবো, সেটাকে বলা হয় ডম সিলেক্টর, অর্থাৎ ডম ট্রি সিলেক্টরও বলতে পারেন। যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যেমন সিএসএস এর মাধ্যমে আমরা যেমন স্টাইল করার জন্য আমরা কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করছিলাম, সেটা নাম দিয়ে হোক, আইডি দিয়ে হোক, ক্লাস দিয়ে হোক, ঠিক সেটাই কিন্তু আমরা আরো করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। আপনার থেকে কিছু জানার ইচ্ছাটা আরো বাড়িয়ে দিলেন স্যার এবার, আচ্ছা থ্যাংক ইউ স্যার, সোনু বাবু থ্যাংকস আ লট। চলুন তাহলে দেখা যাক কিভাবে করি, অর্থাৎ সিএসএস এ আমরা সিলেক্ট করতাম কিভাবে। আমরা এখানে একটা জাস্ট সিএসএস ফাইল বানাচ্ছি, ভালো করে দেখবেন কি করি আমরা, আমরা জানি অলরেডি এটা style.css। এবার এটাকে জাস্ট লিংক করব আমি কিসের সাথে, এইচটিএমএল এর সাথে, কারণ কি আমার এইচটিএমএল এর সাথে এটাকে ইউজ করতে হবে, লিংক কোলন সিএসএস ব্যাস। এবার আমরা যে সিলেক্টর হিসেবে ইউজ করছিলাম h1, তার মধ্যে আমরা একটা কালার দিচ্ছিলাম ধরুন রেড, এটা কিসের জন্য, এটা কিন্তু আমরা সিএসএস দিয়ে ইউজ করছিলাম, এটাকে বলা একটা সিলেক্টর। এবার আপনাকে যদি বলি সেম এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়েও পসিবল, তাহলে আপনি কি বলবেন স্যার, কি মাতালের মতো কথা বলছেন স্যার, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে পসিবল হতে পারে, আমরা তো স্টাইল করার জন্য সিএসএস শিখেছি, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে করব সেটাকে দেখাই কি করে করব। তাহলে ফার্স্ট অফ অল আমি এটাকে সিএসএসটাকে রিমুভ করে দিচ্ছি, সিলেক্টরের লজিক দেওয়ার জন্য আমি কিন্তু ওটা বললাম। তো এখানে দেখুন সিলেক্ট করব এবং ম্যানিপুলেট করব, ভালো করে এই লাইনটা পড়ুন, আমরা সিলেক্ট করব যেমন আমরা সিএসএস এ করতাম, এবং ম্যানিপুলেট করব অর্থাৎ সেটাকে চেঞ্জ করব। কিভাবে করব, ফার্স্টে এখানে দেখুন তিনটে পয়েন্ট লেখা আছে পরপর, তিনটে কিন্তু তিন রকম। ফার্স্টে আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি,
এটা কি? এটা কিন্তু একটা ফাংশন। দেখুন এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করা আছে। এটা কি? ডকুমেন্ট। কেন ডকুমেন্ট? ডকুমেন্ট বলতে আমি কি বোঝালাম ভালো করে আগে আমার ক্লিয়ার করুন এটা। ডকুমেন্ট বলতে আমরা কি বোঝালাম? ডকুমেন্ট বলতে আমরা কি বোঝালাম? ডকুমেন্ট বলতে আমরা কি শিখলাম? লিখুন দেখি, ডকুমেন্ট বলতে আমরা কি শিখলাম? জাভাস্ক্রিপ্ট ডকুমেন্ট বলতে কি চেনে? HTML চেনে। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট। ডকুমেন্ট বলতে জাভাস্ক্রিপ্ট কিন্তু HTML কে চেনে। তাহলে আমরা ম্যানিপুলেটটাকে কিভাবে করব? জাভাস্ক্রিপ্ট HTML কে ফাইল হিসেবে ইউজ করে, বলতেই পারেন। আমি বলি এবার, ডকুমেন্ট আমরা জানি HTML, তাহলে আমরা ম্যানিপুলেট কি করব? অবশ্যই আমরা HTML কে করব। তো এখানে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লেখা আছে, গেট এলিমেন্ট বাই আইডি, আইডি ওয়ার্ডটা আমরা আর কোথায় শুনেছি? আই আর ডি এই ওয়ার্ডটা আমরা আর কোথায় শুনেছি স্যার? কোথায় শুনেছি বলুন দেখি একটুখানি, কোথায় শুনেছি আইডি? মনে পড়ে? কোথায় শুনেছি? বলুন 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 কুইকলি। আমরা কিন্তু আইডি শিখেছি আমাদের সিএসএস এর ভেতর অথবা এইচটিএমএল এর ভেতর, আইডি সিলেক্টর, ঠিক? তো সেখানে কিন্তু সেম জিনিসটা কিন্তু আমরা এখানেও ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা ধরুন এখানে আইডি ইউনিক নেম, একদম ক্যাসকেডিং স্টাইল শিটস, বাবা থ্যাংক ইউ। আমরা আইডিটা এইচটিএমএল এ ইউজ করেছি কোথায়? স্টার্টিং ট্যাগের মধ্যে। অর্থাৎ এই যে স্টার্টিং ট্যাগ, এর ভেতরে আমরা গিয়ে একটা আইডি প্রোভাইড করতে পারি। কি প্রোভাইড করতে পারি? একটা আইডি, যেটা আমাকে আমরা কি বলি? আইডি অ্যাট্রিবিউট। এই যে আইডি লিখে এর মধ্যে ধরুন আমি একটা আইডি দিচ্ছি, কি আইডি দেবো? ধরুন এখানে টাইটেল বলে আইডিটা লিখলাম। অথবা আমি কি করতে পারি এখানে ধরুন আমি কি নামে দেওয়া দিতে পারি? এটা ধরুন আমি H1 নামে আইডিটা প্রোভাইড করছি। না এক সেকেন্ড, কাজ করি, টাইটেল নামেই থাক, টাইটেল। ঠিক আছে, আমি এখানে আইডি দিলাম কি নামে? টাইটেল নামে। এবার সিএসএস এর ভেতর এটাকে কি দিয়ে সিলেক্ট করতাম আমরা? এনিবডি? এই আইডিটাকে সিএসএস এর ভেতর আমরা কি দিয়ে সিলেক্ট করতাম? সিএসএস এর ভেতর আমরা কোন অপারেটরটা ইউজ করতাম সিলেক্ট করার জন্য? হ্যাশট্যাগ। জানি সিএসএস এর ভেতর কিন্তু আমরা হ্যাশট্যাগ দিয়ে আইডিটাকে সিলেক্ট করে ইউজ করতাম, আমরা জানি সেটা। সেম বলতে পারেন এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আইডি সিলেক্টর অর্থাৎ গেট এলিমেন্টস বাই আইডি। এই যে জিনিসটা, এখানে কিন্তু আমরা কোনো হ্যাশট্যাগ ইউজ করবো না, জাস্ট এখানে আইডিটার নাম নেব। এটার সাথে সিএসএস কে কনফিউজ করবেন না। দেখি কি করে করব। আমরা এখানে স্ক্রিপ্ট ডট জিএস এ চলে যাবো, আমি এগুলোকে মুছে দিচ্ছি একবার। ওকে, এটা আমাদের ক্লিয়ার। এখানে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি কনসোলটাকে একবার ওপেন করি, ওপেন করলাম। এবার ভালো করে একটা জিনিস দেখবেন, আমাদের এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি, এটাকে ইউজ করতে গেলে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল বানাতে হবে। কি বানাতে হবে বললাম? ভেরিয়েবল বানাতে হবে। চলুন বানাই নি। আমরা এখানে আইডিটা কিসের থেকে নিচ্ছি? ধরুন একটা H1 ট্যাগের থেকে নিচ্ছি। সেই কারণে আমি জাস্ট এটাকে একটা H1 ট্যাগের নাম দেবো। কি নাম দেবো? ধরুন একটা ভেরিয়েবল বানাচ্ছি, লেট H1 ট্যাগ, অথবা H1 কি নাম দেওয়া যায়? ধরুন আন্ডারস্কোর ট্যাগ, এরকম। তাহলে দেখতে একটু ক্লিয়ার থাকে। H1 ট্যাগ দিলাম। আমি এখান থেকে আমার কোডিয়াম আমার এআইটাকে অফ করি, না হলে আমাকে সাজেশন দিয়ে দিয়ে আমার মাথা খারাপ করবে। ওকে, তো আমি এখানে কি করলাম? লেট একটা ভেরিয়েবল বানালাম H1 ট্যাগ নামে। এবার আমি একটা ইকুয়াল টু দেবো, অর্থাৎ একটা সমান সমান চিহ্ন দিয়ে এবার আমি যা লিখবো ভালো করে দেখবেন। আমরা কি সিলেক্টর ইউজ করছি? আইডি। তো আমরা এখানে জাভাস্ক্রিপ্টে কিন্তু আইডি সিলেক্টরটাকে ইউজ করব। কিভাবে? আমরা লিখবো ডকুমেন্ট, ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট লিখলাম, DOCUMENT ডকুমেন্ট ডট। এবার ডট দেওয়ার সাথে দেখবেন গাদাখানি আমাকে সাজেশন দিচ্ছে। এত রকমের ডকুমেন্টের অবজেক্ট কিন্তু হয়, অর্থাৎ এত রকমের ফাংশন কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে। আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে গেট এলিমেন্ট বাই আইডি। কোনটা লাগবে? গেট এলিমেন্ট বাই আইডি। কেন? নামের ফাংশনের নামটা কি দেওয়া? গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আইডির নাম দিয়ে আমাকে এলিমেন্টটাকে এনে দাও। কি নাম দেওয়া আছে? গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আইডির নাম দিয়ে আমাদের এলিমেন্টটাকে এনে দাও। সিমিলার দেখে বোঝা যাচ্ছে, গেট অর্থাৎ নিয়ে এসো, এলিমেন্টটাকে বাই আইডি অর্থাৎ আইডির নাম দিয়ে। অর্থাৎ আমি আপনাকে আইডির নাম দিয়ে কল করলে, আপনার আধার কার্ড নাম্বার দিয়ে যদি আপনার নামটা আমি কল করি, তাহলে কে হাত তুলবে? আপনি হাত তুলবেন। তো আমি এখানে সেম জিনিসটা করব, আইডি দিয়ে আমি এলিমেন্টটাকে কল করব। তো এখানে কি করব? লিখবো গেট, দেখুন জিটি এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি, এখানে দেখুন লেখা আছে
গেট এলিমেন্ট বাই আইডি। ভালো করে নামের স্পেলিংটা এবং কিভাবে কিভাবে লেখা আছে ভালো করে একবার দেখে নেবেন। এইভাবে এটাকে বলা হয় ক্যামেল কেসিং, যে একটা ছোট হাতের, তারপরে এলিমেন্টের ই বড় হাতের, তারপরে বাই এর বি বড় হাতের, তারপরে আইডির আই বড় হাতের। এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় ক্যামেল কেস। অর্থাৎ উটের যেমন হাম্প থাকে পিঠের উপরে, অর্থাৎ একটু উঁচু একটু নিচু, সেই জিনিসটাই কিন্তু জাভাস্ক্রিপ্টে এইভাবে ইউজ করা হয়। এটাকে বলা হয় ক্যামেল কেসিং। এটা আপনারা অনেক জায়গায় ইউজ করবেন, জাভাস্ক্রিপ্টে এটা সব থেকে বেশি ইউজ করা হয়। গেটের জি ছোট হাতের, ই বড় হাতের, বাই বি বড় হাতের, আইডি কে বলা হয় আই বড় হাতের। এটাকে বলা হয় ক্যামেল কেসিং। এটাই কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে। আবার কি করব দেখি, জাস্ট এটাকে আবার ক্লিয়ার করি। মাই ব্যাড, আমি বেশি ক্লিয়ার করে ফেলেছি। এখান থেকে আমি লিখবো কি, h1 ট্যাগ বলে ভেরিয়েবল নিলাম। তারপরে আমি লিখবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট। যেই গেট এলিমেন্ট লিখবেন আপনার এখানে অনেক রকম অপশন দেবে জাভাস্ক্রিপ্ট। এখান থেকে আইডি কোনটা আছে সেটাকে চুজ করতে হবে। এখানে প্রথমটাই আমার আইডি আছে, সেই কারণে পুরোটা দেখুন দেখাচ্ছে না। এখানে এলিমেন্ট বাই আইডি, এই যে আমাদের গেট এলিমেন্ট বাই আইডি চলে এলো। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, করার পরে আমি আইডিটা কি প্রোভাইড করব ভালো করে দেখুন বলুন তো। এখানে আমার আইডিটা কি আছে, আর আমি এই কোটেশনের ভেতরে, সরি, এখানে যে গেট এলিমেন্ট বাই আইডি ফাংশনটা আছে এর মধ্যে আমি কি প্রোভাইড করব একটুখানি বলুন দেখি দেখে। কি প্রোভাইড করব এনিবডি? আমরা এই আইডির ভেতরে কি লিখবো? যেটা আমার আইডির নাম আছে সেটা লিখবো স্যার, অবশ্যই। যারা যারা টাইটেল বলছেন একদম কারেক্ট। আমরা আইডিতে যেটাকে দিয়েছি নিশ্চয়ই সেটা দিয়ে কল করব। আপনার যে আইডি, থ্যাংক ইউ যারা যারা লিখলেন, খুব খুব থ্যাংক ইউ। আমাদের আইডি আপনার আধার কার্ডের যে নেম আছে সেটা দিয়ে নিশ্চয়ই আপনাকে কল করব। আমি তো অন্য কারোর আধার কার্ড নাম্বার দিয়ে আপনাকে কল করব না। সেম জিনিসটা কিন্তু এখানে আমরা করব, গেট এলিমেন্ট বাই আইডি। এই যে এখানে যে ওপেন ক্লোজিং আমাদের, এটাকে বলা হয় প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আমরা একটা কোটেশন দেব। কেন দেব? কারণ আইডি কি আমাদের নাম্বারে আছে না অ্যালফাবেটে আছে? অবশ্যই অ্যালফাবেটে আছে। তাহলে আমাদের এখানে একটা স্ট্রিং দিতে হবে, তো আমরা সেটাই এখানে প্রোভাইড করবো। এখানে লিখবো কি টাইটেল, ব্যাস। এই আইডিটা এখানে যা লেখা আছে সেটাই কিন্তু এখানে এনে দিতে হবে, ব্যাস। এটাকে সেভ করি, দেখি কোনো চেঞ্জেস এলো কিনা। কোনো চেঞ্জেস নেই। কেন নেই? কারণ আমরা এটাকে প্রিন্টই করিনি এখনো স্যার। চলুন এটাকে প্রিন্ট করে দেখি। একবার লগ করি এটাকে, h1 ট্যাগ। আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি, দেখি কি আসে। সেভ করি। কি এলো ভালো করে দেখুন তো একবার। এখানে আউটপুটে আমার কি এলো? এসছে আমাদের h1 ট্যাগ। ভালো করে একবার দেখে বলুন এখানে আউটপুটে আমাদের কি এলো। ভালো করে দেখুন তো চেঞ্জেসটা কোনো কিছু বুঝতে পারছেন কিনা। কিছু এসেছে এখানে? কি এলো আমাদের ভালো করে দেখুন। আমাদের যেই এটাকে প্রিন্ট করলাম আমাদের কি আউটপুট এলো ভালো করে একবার দেখে বলুন। আমাদের h1 ট্যাগটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রিন্ট করে দিয়েছি। এবার আমি যে প্রিন্ট করেছি, সবার এটা ক্লিয়ার? আমি যেটা প্রিন্ট করেছি দেখতে পেয়েছেন কি সবাই? একটুখানি হ্যাঁ না লিখুন দেখি। আমি যেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম আমাদের কিন্তু h1 ট্যাগটা আমাদের ওখানে প্রিন্ট হয়ে গেল, অর্থাৎ কনসোলে কিন্তু এটা চলে এলো। পুরো h1 ট্যাগটা এসছে একদম। এবার এই যে আমি এটা করলাম, এটাকে কিন্তু এবার আমাদের ম্যানিপুলেট করতে পারবো আমরা। আরেকবার দেখাই চলুন কি করলাম, আরেকবার দেখাই। আমাদের এখানে যে টাইটেল বলে যে এখানে যে টাইটেল আইডি দিয়েছিলাম আমরা, সেটা দিয়ে জাভাস্ক্রিপ্টের ভেতর আমরা কিন্তু এই ট্যাগটাকে পেয়ে যেতে পারি এবং সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ এর ভেতরে আমি লেখাটাকে চেঞ্জ করতে পারি, এর উপরে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ সিএসএস অ্যাপ্লাই করতে পারি, সবকিছু পসিবল। কিন্তু আগে তো এটাকে সিলেক্ট করতে হবে। আমরা যে জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, জাভাস্ক্রিপ্টকে তো জানাতে হবে যে আমরা কোন ট্যাগটা ইউজ করব স্যার। কোন ট্যাগটা ইউজ করব? আমাদের h1 ট্যাগ। এই যে h1 ট্যাগে যে আইডিটা আছে সেটা দিয়ে আমরা কল করব এটাকে। এই যে আইডি লেখা আছে, আইডির ভেতরে যে আইডিটা অ্যাকচুয়াল আইডি, এখানে আমি টাইটেল দিয়ে রেখেছি। এখানে আমি এটাকে চেঞ্জ করতে পারি। কি দেবো? ধরুন h1 ড্যাশ দিয়ে ট্যাগ, এটা আমার আইডি। কোনো স্পেস থাকবে না, ভালো করে দেখবেন। কোনো স্পেস থাকবে না, একটা ড্যাশ দিয়ে দেবেন মাঝখানে, h1 ড্যাশ দিয়ে ট্যাগ। এবার আমার এখানে আইডির ভেতরে কি লিখবো আমি আরেকবার দেখাই। তো আমি এখানে একটা ভেরিয়েবল বানাবো। ফার্স্ট অফ অল ভালো করে দেখুন, আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, ধরুন h1 আন্ডারস্কোর ট্যাগ। এবার আমি ডকুমেন্টকে কল করবো। ডকুমেন্ট কারণ কি HTML থেকে আমরা তুলছি, তাই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই যে গেট এলিমেন্ট বাই আইডি কে কল করলাম। করার পরে এরপরে আমাদের একটা ওপেনিং ক্লোজিং আমাদের প্যারেনথেসিস অথবা একটা বলতে পারেন ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার এর মধ্যে আমরা কোটেশনের মধ্যে কি প্রোভাইড করবো একবার দেখে বলুন। আইডিটা আমাদের দিতে হবে। আইডিটা এখানে কি আছে সবাই একটু দেখে আমাকে বলুন। এখানে আমার আইডিটা এবার কি আছে ভালো করে দেখে আমাকে বলবেন। এখানে আইডিটা আমি কি লিখে রেখেছি? আইডি। আইডি, আমি কিন্তু ট্যাগের নাম চাইনি। আইডি কি আইডি আছে লিখে দিন, লিখে দিন তাড়াতাড়ি।
আমাদের কিন্তু h1 ড্যাশ দিয়ে ট্যাগ লেখা আছে, ওটা হচ্ছে আমাদের আইডি। দেখতেই পাচ্ছি আমরা আইডিতে তাই লেখা। এবার আমি যদি এখানে ডেটাকে চেঞ্জ করে দিই, অন্য কিছু করি, আমি যেমন টাইটেল লিখে রেখেছিলাম সেটাও করতে পারি এখানে। আমি ধরুন এখানে টাইটেল বলে আইডিটা বানালাম, অথবা h1 h1 অথবা হেডিং এরকম করে দিতে পারি, হেডিং ট্যাগ, হেডিং ড্যাশ দিয়ে ট্যাগ। তো যে হেডিং ট্যাগ দিয়ে আইডিটা দিলাম, তো জাভাস্ক্রিপ্ট যখনই হেডিং ট্যাগ বলে কল করবে, ওই হেডিং ট্যাগ কোথায় আছিস, তখনই কিন্তু এ রেসপন্ড করবে এই হেডিং ট্যাগটা। তো আমি এটাকে সেভ করি, এখানে script.js এর মধ্যে এখানে হেডিং ট্যাগটাকে দিয়ে দেবো, হেডিং ড্যাশ দিয়ে ট্যাগ। এবার এই ভেরিয়েবলটাকে আমাদের প্রিন্ট করতে হবে। কেন ভেরিয়েবল এবার ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারবেন। এবার এই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করবো h1 ট্যাগ। দেখি প্রিন্ট করার আগে কোনো আউটপুট আছে কিনা। যেই আমি h1 ট্যাগ ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, দেখি কি হয়। দেখুন এখানে এবার কি এসছে, এখানে কিন্তু একটা নতুন আমরা জিনিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা অনেক রকমের ফাংশন চলে এসেছে, অর্থাৎ অনেক রকম জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ অনেক রকম জিনিসপত্র কি আছে এখানে দেখুন, একটা h1 একটা হেডিং ট্যাগ লেখাই আছে। এবার আমার এটা কেন আসছে স্যার, কারণ এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, অর্থাৎ এখান থেকে যা যা এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু ইউজ করতে এটাকে মডিফাই করতে পারি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের স্ট্রাকচার। তো আগে কি এসেছিল, আগে একটা হেডিং ট্যাগ বলে আমাদের কিন্তু h1 ট্যাগটা দিয়ে দিয়েছিল। যদি এই আউটপুটটা আপনাদের আসে তাহলে বুঝবেন ঠিকঠাক এসছে, ঠিক আছে। আমাদের ওটা ট্যাগটাকে তুলে দিয়েছিল, বাট আমাদের এখানে এবার আমরা প্রিন্ট করলাম, আমাদের কিন্তু এখানে এই আমাদের h1 হ্যাশট্যাগ দিয়ে হেডিং ট্যাগ লেখাটা আসছে। এটাও কিন্তু ভ্যালিড, এটাও কিন্তু ইনভ্যালিড ট্যাগ না, এটাও কিন্তু ভ্যালিড আউটপুট। এখানে এত কিছু যখন আপনারা দেখতে পারবেন তখন বুঝবেন আপনার জাভাস্ক্রিপ্ট ঠিকঠাকভাবে কাজ করছে। যদি আপনাদের ট্যাগটা আপনারা না দেখতে পান, এখানে একটা জিনিস থাকে যেখানে ট্যাগটা প্রথমে থাকে, এই যে আউটার এইচটিএমএল এর ভেতরে যে লেখাটা আছে এটাই কিন্তু আপনাদের ট্যাগ, ঠিক আছে। সবকিছুর মধ্যে ডেটা আমাদের রয়েছে, বিভিন্ন রকমের ডেটা রয়েছে, যেটা দিয়ে কিন্তু আমরা আমাদের এইচটিএমএলটাকে মডিফাই করতে পারি, ঠিক আছে। যদি এই আউটপুটটাও আসে কোনো চিন্তা করবেন না, আপনার ভ্যালিড আউটপুট। তো আমি এখানে জাস্ট এটাকে এবার একবার সেভ করবো, দেখি আর একবার কি আউটপুট দেয়। এবার দেখুন আবার আমার চেঞ্জ হয়ে গেছে আউটপুটটা। এটা জাস্ট ব্রাউজার করছে, আপনি যখন সেভ করছেন একবার এটা দেখাবে, কোনো কোনো সময় আমাকে পাগলের মতো অন্য কিছু দেখাতে পারে। এই দেখুন এবার অন্য কিছু দেখাচ্ছে। তো এটা ব্রাউজার করছে, ঠিক আছে, এটা আমাদের জাভাস্ক্রিপ্ট করছে না, এটা ব্রাউজার করছে। তো একবার যদি আপনার ট্যাগ দেখায় আর একবার যদি ওই যে আপনার আউটপুটটা এলো ওটা দেখায়, তো ভয় পাবেন না, দুটোই ভ্যালিড। সেভ করবো, আবার দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু কোডে কোনো চেঞ্জেস করছি না, এটা জাভাস্ক্রিপ্টও করছে না, এটা কিন্তু ব্রাউজারের কাজ। ব্রাউজার এটাকে একবার এইভাবে দেখাচ্ছে একবার ওইভাবে দেখাচ্ছে, এটা ব্রাউজার পাগল তাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনাদের আজকের টাস্ক, এটাকে করেই কিন্তু আমাকে আউটপুটটা দেখাতে হবে। টাস্ক বোঝাতে পেরেছি, হ্যাঁ না লিখুন দেখি। এটাই কিন্তু আপনাদের আজকের টাস্ক, এটাকেই কিন্তু লিখে আমাকে দিতে হবে কমিউনিটিতে। কে কে করবেন দেখি, হাত তুলুন। হ্যাঁ স্যার আমার নাল আসছে, কারণ আপনার আইডিটা এখানে ভুল আছে স্যার, এখানে আইডিটা ম্যাচ করে দেখুন। সবার কাছে শুনবো, কে কে করবেন দেখি, একবার হ্যান্ড রেজ করুন, সবাইকে ক্লিয়ার করি। এবার বলুন কে কে পোস্ট করবেন। ডম ম্যানিপুলেশন কিন্তু খুব দরকার, করতে গিয়ে যদি কোনো অসুবিধা আসে সেটাও করবেন, যে স্যার আমার এটা হচ্ছে না, আমি কিন্তু দেখে দেবো। একবার হ্যান্ড রেজ সবাই, সবাই হ্যান্ড রেজ করুন। কারা কারা পোস্ট করবেন দেখি। 21 জন আমরা পেয়ে গেছি, 23 জন ঠিক আছে পোস্ট করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংকস লট। যাদের নাল আসছে তাদের কথা বলে দিই একবার, যাদের নাল আসছে এখানে দেখুন এই আইডিটা আর এখানে এই আইডিটা সেম আছে কিনা। দুটো যদি সেম না হয় তাহলে কিন্তু নাল আসবেই আসবে। আপনাদের এই আইডিটা আর এখানে এই আইডিটা সেম থাকতেই হবে, ঠিক আছে। দেখবেন দুটো সেম আছে কিনা, তারপরে দেখে যদি সেম থাকে তাহলে বুঝবেন ঠিকঠাকই আছে। যদি সেম না থাকে তাহলে এটাকে সেম করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের এররটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। বোঝাতে পারলাম, চলুন। তাহলে আজকে আমাদের হোস্ট উপস্থিত নেই, তো আজকে আপনাদের কোয়েরি সেশন আমি নেব। তো এক এক করে একবার ভুল দিয়ে দেখিয়ে দিন, একবার ভুল দিয়ে দেখাবো, ওকে দাদা। ট্রাই এর পিপিটি গুলো একবার দেখা প্রথম থেকে দেখাতে গেলে স্যার আজকে আমাদের দিন শেষ হয়ে যাবে। 70 খানা পিপিটি পেজ স্যার, 70 খানা, একটা দুটো না, 70-এর থেকে বেশি, 80টা হতে গেল স্যার। হেডিং ট্যাগের জায়গায় যদি নাম লিখি তাও কি হবে, সেটা পরে দেখবো একদিন। আগে হেডিং ট্যাগটা আমরা এইভাবে আগে কল করি স্ক্রিপ্ট দিয়ে, তারপরে বাদ বাকি। শুধু এ আর ওয়াই গুলো মানে এমনি বাবু বুঝতে পারলাম না, শুধু এ আর ওয়াই গুলো মানে সরি অ্যারে, আচ্ছা অ্যারে থেকে একটু পিপিটি গুলো দেখান, অ্যারে থেকে, ওকে। লাস্ট অবধি থাকুন, আমাকে কোশ্চেনটা করবে, আপনাদের জন্য আমি অ্যারে থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে। যা যা করলাম সেটা একবার কমিউনিটিতে পোস্ট করবেন। যা যা করলাম বলতে কি কি করলাম ভালো করে দেখুন। জাস্ট আমাদের এইটুকু করেছি আমরা, এই দুটো লাইন করে আপনাদের আউটপুটটা কিন্তু আমাদের কমিউনিটিতে পোস্ট করতে হবে উইথ মাই মেনশন অর আওয়ার, বলতে পারেন যে যেটাকে হ্যাশট্যাগ বলা হয়, JSOG বলে কিন্তু পোস্ট করতে হবে। যারা স্টুডেন্ট আমার তারা জানে,
ঠিক আছে, হ্যাশট্যাগ কি JSOG, হ্যাশট্যাগটা কি একবার সবাই লিখে দিন দেখি, হ্যাশট্যাগটা কি ছিল, যারা যারা জানে না তারা দেখে নেবে। স্যার ঠিক আছে তবুও নাল দেখাচ্ছে, আচ্ছা দেখাচ্ছি। আমাদের হ্যাশট্যাগটা কি ছিল দেখি কার কার মনে আছে। হ্যাশট্যাগটা কিন্তু JSOG লেখা ছিল, ঠিক আছে। যারা যারা লিখলেন SOG না স্যার JSOG, ওকে নো ইস্যু। তো JSOG কিন্তু আমাদের হ্যাশট্যাগ, এটা দিয়ে কিন্তু কমিউনিটিতে পোস্ট করতে হবে, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আমি দেখে নিই যে কার কার পোস্ট হয়েছে কার কার হয়নি। ওকে চলুন তাহলে এবার যারা যারা লিখলেন থ্যাঙ্কস লট। এবার যাদের যাদের কোয়েরি আছে হ্যান্ড রেজ করুন, যাদের যাদের কোয়েশ্চেন আছে একবার হ্যান্ড রেজ করুন। সোনুবাবুর কোয়েশ্চেন আছে, বাকিটা আর কার কার আছে?